নমস্কার। টিম থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি লেখক আদিত্য বর্মন চোপড়ার কলমে গোয়েন্দা অমর্ত্য শিকদার সিরিজের প্রথম কাহিনী ছবিয়াল খুনি। আপনারা কে কোথা থেকে গল্প শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের, তাহলে আমরাও কাজ করতে বেশ উৎসাহিত হই। আমাদের ভালো লাগে আপনারা বিভিন্ন রকমের নতুন নতুন কমেন্ট করেন। যাই হোক, আজকের গল্পটি কিন্তু একেবারে বর্তমান প্রেক্ষাপটের উপর, মানে একেবারে 2025 সালে জীবনের বিভিন্ন সমস্যা, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এই সমস্ত সমস্যাকে কেন্দ্র করে আমাদের মতন সাধারণ মানুষরা যারা এই সমস্ত সমস্যার দ্বারা ক্রমশ চাপা পড়ে যাচ্ছি, আজকের গল্প তাদের। আজকের গল্পের চরিত্রগুলো বারবার আপনাকে মিররের মতন প্রতিফলিত করবে আপনারই ছবি। তাহলে আর দেরি না করে শুনে ফেলা যাক এই নতুন গোয়েন্দা চরিত্রটি এবং তার সাইড কিককে। শুরু হচ্ছে ছবিয়াল খুনি। গল্পটি শেষ অবধি শুনবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি এই গল্প শুনে মজা পেয়েছেন কিনা, আপনার মুখে একবারের জন্য হলেও হাসি ফুটেছে কিনা। গল্পে একটুখানি মাঝে মাঝে শব্দ আছে যা হয়তো সবার সঙ্গে শোনা যায় না। খুব ভালো হয় যদি আপনি একা একা গল্পটা শোনেন, কেমন? আর গল্পের শেষে আমরা কিন্তু সমস্ত কাস্টিং অর্থাৎ কারা কারা গল্পে রয়েছেন সেগুলো জানাবো। তাহলে শুরু করে ফেলা যাক আমাদের আজকের কাহিনী। লেখক আদিত্য বর্মন চোপড়ার কলমে একটি জমজমাট গোয়েন্দা অ্যাডভেঞ্চার কাহিনী, গোয়েন্দা অমর্ত্য শিকদার সিরিজের প্রথম গল্প ছবিয়াল খুনি। নমস্কার, আমি শাওন মজুমদার। একটি দৈনিক পত্রিকায় দীর্ঘ অনেকদিন ক্যামেরাম্যান ছিলাম, তবে বেশিরভাগ ফ্রিল্যান্স করে করেই আমার দিন কাটে এখন। ওই পত্রিকায় বেতনভুক্ত হলেও প্রেস কার্ড করে দেয়নি আমায়। আমি বহুবার বলা সত্ত্বেও আমায় জানিয়েছিল, কে প্রেস কার্ড? এই তুমি তো ছবি তোলো, সাংবাদিক মানে বোঝো? বলতে পারিনি, বুঝি। কারণ মাস কমিউনিকেশনটা আমি এমনি এমনি শুরু করিনি, শুধু সাপলি টাপলি খেয়েছিলাম বলে আর ব্যাপারটা ঠিক কন্টিনিউ করিনি। তবে ওই ছোট থেকে একটা খ্যাত ছিল, বুঝলেন, সাংবাদিকতা করবার। যখন বলতে পারছি না মাইক মুখে নিয়ে, তখন না হয় হাতেই নেই, এই মানে ক্যামেরা আর কি। মাঝখানে কয়েকটা ওয়েডিং করে আর কিছু ব্র্যান্ডের ভিডিও ফটো তুলে চলে যাচ্ছিল। লোকাল একটা স্টুডিওতে বেশ কিছুদিন কাজ করলাম। ধুস একদিন মনে হলো যে আমি কি করছি, সিনেমাটোগ্রাফার হব, সিনেমায় কাজ করব, সিজিদ্দা থেকে শুরু করে অনির্বাণ, কৌশিক গাঙ্গুলিদের সাথে কাজ করব। না, সে গুড়ে ভালো। ক্যামেরা চালাতে যা শিখেছি, আবার তার জন্য কোর্স করা আমার ল্যাদখোর ট্যাগের পরিপন্থী। আমি একজন আদ্যপান্ত অলস পরিশ্রম বিমুখ মানুষ। দুবেলা কোনো মতে খেয়ে অ্যানিমে দেখে শুয়ে পড়তে পারলে আমার খুব ভালো লাগে। বিশ্বাস করুন, আমার বাপটা যদি সত্যিকারের বড় লোক হতো আমি তাই করতাম। কিন্তু বাবার প্রাইভেট ফার্মে পেনশন নেই। ওই যা অল্প আধটু সেভিংস আছে, তাতে খয়রা বাটার চাইতে উৎকৃষ্ট মাছ আসে না। মাও খুব কষ্ট করে দিন চালায়, পারলে একটা ঢ্যাঁড়স কম রান্না করে পরের দিন চালাবে এমন অবস্থা। তাই আমায় বাধ্য হয়ে কাজ করতেই হয়। কপাল এমন যে কোনো সুন্দরী মেয়েও পটে না, আর কোনো সুন্দরী মাকড়সাও আমায় কামড়ায় না। সালা লাখটা একদম বুনো শুয়োরের সামাজিক অ্যাকসেপ্টেন্সের মতো। আর ভাল লাগে না লোয়ার মিডল ক্লাস লাইফে বিলং করতে। আমার বন্ধুরা বেশিরভাগ বিদেশে গিয়ে ভিডিও কল করে দেখায়, এই দেখ মায়ামির বিকিনি লেডিস। কেউ আবার দেখায়, এই দেখ ভাই বুর্জ খলিফা। যে আমি আজীবন মিয়া অবধি দেখেছি, আমার জন্য বুর্জ বড় উচ্চ জিনিসপত্র। থাইল্যান্ডের সুদিখা আর জাপানের আরিগাতো গোজাইমাসের মাঝে আমি কালীঘাটের ক্লান্ত পথিক।
অন্তত যারা একটু মিডিলের দিকে আছে তারা মানালি মুসৌরি ট্রিপ করছে, নর্থ ইস্টে একটা লম্বা স্টিক নিয়ে ফেসবুক স্টোরি দিচ্ছে। ও মনে পড়ল, আমার একটা বান্ধবী যে আগে টিকটকে মুজরা করতো এখন ইনস্টাগ্রামে করে, সে নাকি মহাকুম্ভে গিয়ে পুণ্য লাভ করছে। ভাবতে পারেন? আর আমি শালা পাপ পুণ্য সবই করছি আমার 1.5 কামরার ঘরে মশারি খাটিয়ে নাক ডেকে। আমার কপালটার মশারিটা একই রকম, বুঝলেন, দুটোই একেবারে ফুটো ফুটো। ইস, আবার কামড়ালো দেখলেন। শালা জীবনে এত মশার কামড় খেয়েছি যে ডেঙ্গি ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে লোকে সানন্দে আমার রক্ত খেয়ে নিতে পারেন। এই তো গেল আমার জীবন। এবার আমার কর্মজীবনটা আর একটু আপনাদের বলি। একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নিয়েছিলাম, বুঝলেন। এইটা কিন্তু নিজের মধ্যেই রাখবেন, কেমন? বেশি কাউকে বলবেন না। ওই ক্যামেরা দিয়েই এখনো চলছি। আমার একটা গারল বন্ধু আছে, মালটার বাবার এত ব্ল্যাক মানি যে ছেলে খালি ইলেকট্রনিক্স গ্যাজেট কেনে। এদিকে শালা আমি একটা নতুন ফোন কিনতে পারছি না 5 বছর ধরে। মালটা আইফোন, স্যামসাং S24 2 পকেটে একসঙ্গে নিয়ে ঘুরছে। হ্যাং আউট করলে একটা গান বাজায় আর একটা ছবি তোলে। ভগবান এক একজনকে এত ভরে ভরে দিয়েছেন যে তারা ঠিকমতো বুঝে উঠতে পারে না কিভাবে এত টাকা পয়সা খরচ করবে। সে যাই হোক, ওর কাছে অনেকগুলো লেন্স ছিল এমনিই পড়ে। আমি নিয়ে নিলাম বেছে বেছে 35, 24 আর 50 mm। সেই দিয়েই এখনো চালাচ্ছি। আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কাজ বাজ হাতে একদম নেই। রোজ ঘুম থেকে উঠি আর ভাবি এই নিয়েই। ভাবছি আবার টুয়াইদার স্টুডিওতে যাব, যা একটু আধটু হয় তাই করব। বিয়ের সিজন প্রায় চলে গেলেও এখনো আছে বটে কয়েকটা বিয়ে। এই সময় কিছু হাত মারতে পারলেও কিছু জুটবে। টুবাইদার দোকানে গেলাম পরদিন সকালে। সে জানালো, কি বলি বল, এখন তো লোক ভর্তি, আর কাউকে নিতে পারছি না। আবার দুটো নতুন ছেলে ক্যামেরা নিয়ে চলে এলো, তোর চেয়ে বেটার কোয়ালিটি ভাই। আমার চেয়ে বেটার কোয়ালিটির ক্যামেরা লেন্স হলেই যে আমার চেয়ে বেটার তুলবে এর তো কোনো মানে নেই। কিন্তু অযথা তর্ক করলাম না, কারণ আমি জানি এই নতুন দুটো ছেলের আদতে কোনো অস্তিত্ব নেই। এগুলো টুবাইদার কল্পনাপ্রসূত মানুষ। আসলে আমায় আর পাত্তা দেবে না বলে এভাবে ভদ্র ভাষায় কাটিয়ে দিল। আমার শালা যদিও ভালো লাগে না ওসব করতে। বউয়ের পিস্তুত বোন থেকে শুরু করে মাস্তুত বোন, পাশের বাড়ির মাধ্যমিক দেওয়া ইনস্টা মডেল থেকে শুরু করে দূর সম্পর্কের অ্যাঞ্জেল প্রিয়া অবধি এত জনের 20,000 পোজে ফটো তুলে দেওয়া সত্ত্বেও তারপর নাক সিটকে যখন বলবে, ই বাবা, এটাতে তো আমাকে ভীষণ মোটা লাগছে। Oh my god, I'm looking like a factory. দাদা আরেকটা তুলে দাও না। এই যে এবার ফুলদানিতে ধরে। আমি না করতে পারি না। শালা ভগবান যে কি কুক্ষণে আমায় পাঠিয়েছিল পৃথিবীতে। একদিন তো একটা ক্যাপ কাটে 1000টা ট্রানজিশন মারা এডিটার, যার এখনো প্রিয় বন্ধু ছাত্র বন্ধু, সে এসে আমায় ক্যামেরার টেকনিক বোঝাচ্ছিল। একবার এদের হাতে ম্যানুয়ালে ছেড়ে দিলে বুঝতে পারবে রায় মার্টিনের সহায়িকার অবদান ঠিক কতটা অবধি অনস্বীকার্য। যাই হোক, আমি বেকুবের মতো ঘুরছিলাম এই শহরের বুকে। পকেটে 20 টাকার নোট আর আরেকটা ছেঁড়া 50 টাকা ছাড়া আর কিছু নেই। সেই 50 টাকাটা আলু কিনতে গিয়ে নিয়েছিলাম। আমি চেঞ্জ করে দিতে বললে বলল, আরে নিয়ে যাও নিয়ে যাও, কেউ না নিতে চাইলে বলবে গান্ধীজির টাকে একখান নারকেল পরে এমন হয়ে গেছে। আমি বললাম, ধুস, ইয়ার কি নাকি, দাও বদলে। আরে নিয়ে যাও, কেউ না নিলে আমায় এসে দিয়ে দেবে। আমার গলায় জোর ছিল না। মিয়ে মিয়ে বাঁচা একটা কালো বিড়ালের লেজের চেয়েও কম গুরুত্ব পেয়ে এসেছি বরাবর। লোকে আমি রাস্তা পার করলে থুতু দেয় কিনা সেটা যদিও দেখিনি কখনো। এমন কপাল আমার, পরের শনিবার গিয়ে শুনি মালটা ইতিমধ্যে অক্কা পেয়েছে। তার ভাগ্নে এখন দোকানে বসেছে। আমি 50 টাকাটা যেই দিতে গেলাম অমনি সে বেজায় খেপে গিয়ে বলল, মামার সময় যা চলেছে
তার এখন চলবে না। সেই থেকে টাকাটা আমার পকেটে এখনো রয়ে গেছে। পেটে ইঁদুর উসেইন বোল্ট হয়ে দৌড়াদৌড়ি করছে দেখে বাধ্য হয়ে একটা ডিম পাউরুটির দোকানের সামনে গিয়ে অর্ডার করলাম একটা ডিম পাউরুটি। হালকা গোলমরিচ গুঁড়ো আর সস দিয়ে মাখিয়ে তৃপ্তি করে খেলাম। পেটটা ভরলো জল খেয়ে। 20 টাকা যেই দিতে গেছি অমনি দোকানি বলে ডিম পাউরুটি 25 টাকা। আমি তো শুনে অবাক। শালা এবার দেবো কি করে? আমার ছেঁড়া 50 টাকা এগিয়ে দিতেই গান্ধীজির মাথায় একটা থাপ্পড় দিয়ে আমায় ফেরত দিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, অনলাইন হবে? কাকিমা বলল, এক্সট্রা 5 টাকা দিতে হবে 50-এর নিচে অনলাইন করলে। সারে সর্বনাশ! যেখানে একটা এক্সট্রা গোল্ড ফ্লেক কেনার পয়সা পর্যন্ত নেই, সেখানে 30 টাকা দিয়ে এই খাবার খাবো? যাই হোক, অগত্যা গুগল পে খুলে কিউআর স্ক্যান করে পে করতে গিয়ে দেখছি অ্যাপে দেখাচ্ছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। আমি তো অবাক। ব্যাংক ব্যালেন্স টিপে পাসওয়ার্ড দিতেই দেখি আমার ব্যাংকে এখন 50 পয়সা পড়ে আছে। একেবারে হাতে হ্যারিকেন কেস। এই মুহূর্তে স্বয়ং মা লক্ষ্মী প্রকট না হলে এক প্রকাণ্ড অপমানের মুখে পড়তে হবে আমায়। আমি কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে আছি দেখে কাকিমা আমার দিকে দেখল। ভাবলাম এই বোধহয় আমার গালাগাল দেবে। এমন সময় আমার কাঁধে কার যেন হাতের স্পর্শ পেলাম। পিছনে তাকিয়ে দেখলাম আমার চাইতে অন্তত হাফ ফুট লম্বা চওড়া চেহারার অধিকারী এক সুশ্রী চাঁপদারি যুবক আমার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চোখে সানগ্লাস বিদ্যমান, বেগুনি ঠোঁটে একটা আলতো হাসি নিয়ে আমায় বলল, সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি কেন দেবেন? বলছি তো আমি দিয়ে দিচ্ছি, কোনো চাপ নেবেন না। এই নিন কাকি 25 টাকা। বলে নিজের মানি ব্যাগ থেকে টাকাটা দোকানদারকে দিয়ে দিল সে। বয়সে 28-29-এর বেশি হবে না। এমন মায়াদরদি যুবক আশেপাশে আপাতত দেখিনি আমি। দেখলাম খানিক দূরে তার হিমালয়ান বুলেট দাঁড়িয়ে আছে। বেল্টের সামনে ঝুলছে তার চাবি। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার দাদা? হ্যাঁ, আপনি হঠাৎ আমার টাকাটা দিয়ে দিলেন কেন? নট অ্যান ইস্যু। আপনি যেভাবে গুগল পে খুলে দাঁড়িয়েছিলেন তাতে বোঝাই যাচ্ছিল কিছু সমস্যা হয়েছে। না, তবুও এভাবে যার তার জন্য টাকা দিয়ে দেবেন? না না, ভুল করছেন। যার তার জন্য নয়, একজন ফটোগ্রাফারের জন্য দিয়েছি। হ্যাঁ? ও হ্যাঁ, আমি ফটোগ্রাফি করি। আপনিও করেন নাকি? না, আমি ডিটেকটিভ অমর্ত্য শিকদার, ফুল টাইম এটাই করি। আপনি যেমন ফটোগ্রাফিতে ফ্রিল্যান্স করছেন, আমিও তাই। কিন্তু আমার আর আপনার ফ্রিল্যান্সের ফাইন্যান্সিয়ালি পার্থক্য তো ঢের। আচ্ছা বলুন তো, আপনি কেন আমায় হেল্প করলেন? আচ্ছা, এখানে দাঁড়িয়েই সবটা শুনবেন? বসে পড়ুন পিছনে, সামনে একটা ক্যাফে আছে, সেখানে বসে কথা বলি, চলুন। এই রে, ক্যাফে যাবে আবার? আমার তো মানি ব্যাগে বাবা মায়ের 1 কপি ছবি ছাড়া আর ইলেকট্রিক বিলের রিসিপ্ট ছাড়া কিচ্ছু নেই। না না, যে লোক 25 দিতে পারে সে নিশ্চয়ই এমন কাজ করবে না। সানন্দে বেকার ছেলে বসে পড়লাম হঠাৎ করে দুমদাম হেল্প করে দেওয়া এক গোয়েন্দার পিছনে। আমার মনে হয় উনি এমনভাবে নিজের নামটা বলেছিলেন যেন এক ডাকেই আমি চিনে যাব। কিন্তু সেটা মোটেই নয়। আমি আজ অবধি অমর্ত্য শিকদার নামটা এই প্রথমবার শুনছি। সেন হলে তাও আলাদা কথা ছিল। সন্তোষপুর জোড়া ব্রিজ পেরিয়ে যাদবপুরের মুখে ঢুকতেই একটা ক্যাফেতে ঢুকলাম। যাদবপুর আর যোধপুরের গলিতে এখন মানুষের চাইতে ক্যাফে বেশি। সবাই এখন ময়দার লেচির বদলে লাত্তে বানাতে শিখে গেছে। সসেজ, হ্যাম আর মিক্সড সস পাস্তার রমরমায় আমাদের অভিজাত কচুরি তরকারি বিলুপ্ত ফিল করছে। সুলেখার মোড়ের পাশ দিয়ে আমরা প্রবেশ করলাম ব্লু লেগুন নামের একটা ক্যাফেতে। ঝকমারি সাজ, বাহারি আয়না, স্কুলের ওয়ার্ক এডুকেশনে ফার্স্ট প্রাইজ পাওয়া মেয়েটা যা যা করে তার সবটা দিয়ে সাজানো এই ক্যাফে। আমি শিওর অর্ধেক লোক এখানে গরমে এসির হাওয়া খেতেই আসে, কারণ খাবারের নামে এরা যেটা দেয়
সেটা কাকিমার ডিম পাউরুটির চাইতেও কম। আমি শালা গরিবের ছেলে, জন্মে কারোর বার্থডে পার্টি ছাড়া ক্যাফের মুখ দেখিনি। 2 টাকার নেসক্যাফের স্যাশে ছিঁড়ে দুধে গুলেই আমি ক্যাপিচিনোটিনো বানাই। তবে ইউটিউব দেখে এসব খেতে অন্তত শিখেছি, কিন্তু পকেটের জোরে দুমদাম এভাবে দরজা পুশ করতে পারিনি। আমরা বসলাম 4 নম্বর টেবিলে। সামনেই মেনু কার্ড রয়েছে, অথচ লজ্জার ঠেলায় শালা দেখতেও পাচ্ছি না। পাছে গোয়েন্দা ভাবে গো বেচারা গরিব ডিম পাউরুটি খাওয়া ফটোগ্রাফার তার পকেট মেরে পুরো ক্যাফে খেয়ে ফেলে। না না, আত্মসম্মান বলে একটা কথা আছে। কিন্তু যখন অমূর্ত শিকদার বলল, প্লিজ কিছু মাইন্ড না করে মেনু দেখুন, আমি বুঝলাম পৃথিবীতে আত্মসম্মান বলে আদৌ কিছু থাকে না। থাকলেও অন্তত আমার বিশেষ একটা নেই। বাঁ হাতে মেনু তুলে ডান হাতে ওয়েটারকে ইশারা করে এক নিঃশ্বাসে বললাম, 2 ম্যাক অ্যান্ড চিজ, 2 চিজবার্গার উইথ আমেরিকান চিজ, 2 ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড 2 ব্লু লাগুন। তারপর অমর্ত্যবাবুর দিকে তাকিয়ে লজ্জিতভাবে বললাম, এই আপনার অর্ডারটাও দিয়েই দিলাম, কিছু মাইন্ড করলেন না তো? সে হেসে বলল, না না, তবে ব্লু লাগুনের সঙ্গে একটা কোল্ড কফি রিপ্লেস করে দেবেন প্লিজ। আমি বুঝলাম লোকটার দরদ আছে। এমন অভুক্ত, চোখের তলায় কালি নিয়ে কাজের জন্য হাঁপিত্তেশ করা বেকার ছেলেকে আপনারা তো রোজই দেখেন, কিন্তু কাউকে এভাবে ঠান্ডা ঘরে বসিয়ে আয়েশ করে মেনু কার্ড দেখার স্বাধীনতা দেন কি? দেন না। সামান্য একটা চুল পড়ে যাওয়া বাচ্চা ভিক্ষা করতে এলে তাকে 2 টাকা অবধি দেন না। যাই হোক, আমি এবার ওকে প্রশ্ন করলাম, বলছিলাম দাদা, আপনি তো বললেন না ঠিক কিসের জন্য আপনি এতটা করছেন আমার জন্য? দাঁড়ান, বলছি। আচ্ছা, তোমায় তুমি করেই বলি, হ্যাঁ? তুমিও আমায় তুমি করেই বলো, ঠিক আছে? হ্যাঁ, বেশ। তাহলে শোনো, গত পরশু সোনারপুরে একটা মার্ডার হয়েছে। একজন বছর 45-এর ব্যক্তি, বাপের পয়সায় মিলিয়নেয়ার, একেবারে রাস্তার উপরে মরে পড়ে রয়েছে। ওই রাস্তাটা মেন রাস্তা নয় যদিও, ওই মিশনপল্লীর ভেতরের রাস্তা, তবু একদম ব্রড ডে লাইটে রাস্তায় তার বডি পাওয়া গেছে। আশেপাশের লোকজন কেউ দেখেনি পর্যন্ত, সবাই ওখানে দুপুরে ব্যস্ত। হঠাৎ একটা সাইকেল আরোহী ওইভাবে ডেড বডি পড়ে থাকতে দেখে খুব ভয় পেয়ে যায়। সাইকেল উল্টো দিকে ছোটাতে শুরু করে সে। তারপর একটু এগিয়েই লোক দেখতে পেয়ে মোটামুটি একটা শোরগোল করে। এর কিছুক্ষণ পর পুলিশকে খবর দিতে তারা গিয়ে উদ্ধার করে বডি। ভদ্রলোকের পেটে ছুরি ঢুকিয়ে মার্ডার করেছে কিলার। তবে সেটাকে চাপা দেওয়ার জন্য যথেষ্ট ব্যান্ডেজ খরচ করেছে। কিলিং আইটেম এখনো পাওয়া যায়নি। ও, খবরটা শুনিনি আসলে, ব্যস্ত ছিলাম কাজবাজ খুঁজতে। দাঁড়াও, এখনো শেষ হয়নি সবটা। ওই বডির পাশেই, মানে একেবারে পাশেই একখানা ছবি পাওয়া যায় ওই লোকটির। একটা ক্যামেরায় তোলা ছবি। খুনি ইচ্ছে করে ভিকটিমের পাশে তার ছবি ছেড়ে গেছে। হে মা, এটা আবার কিরকম কিলিং স্টাইল? হ্যাঁ, এমন নয় যে ভিকটিমের মুখ বিগড়ে দিয়ে চলে গেছে, তাই ওভাবে ছবি দিয়ে গেছে চিহ্নিত করার জন্য। না, সেসব নয়। তবে এই জিনিস যে কিসের জন্য করেছে সেটা এখনো স্পষ্ট হচ্ছে না। হতে পারে কোনো সুপারি কিলার দিয়ে খুন করানো হয়, তারপর সেই কিলার ছবিটা ছেড়ে যায় রাস্তায়। হ্যাঁ, হতে পারে, কিন্তু আপনার কাছে আছে ছবিটা? ছবিটা দাঁড়াও, একটা কপি করে এনেছি ছবিটার। এই যে, এই নাও। দেখলাম ভদ্রলোকের ছবিটা, ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি। ক্যামেরার লেন্সের একদিকটা নষ্ট হয়ে যাওয়ায় একটা হলদে দাগ এসেছে ছবিতে। দেখে মনে হচ্ছে কোনো বোর্ড মিটিং। স্যুট বুট পরেই তোলা হয়েছে ছবিখানা। একটা মেরুন রঙের স্যুট পরে রয়েছেন ভদ্রলোক। গেরুয়া দেওয়ালের সামনে বেশ হাসি মুখেই তাকিয়ে তিনি। চোখে চশমা, এক কানে একটা ইয়ারফোন। হালকা হেসে রয়েছেন ক্যামেরার দিকে তাকিয়ে। তাতেই তার দাঁতের ক্লিপ দেখা যাচ্ছে। অমর্ত্যবাবু বলল, আচ্ছা, তুমি তো ফটো তোলো, কিছু বিশেষত্ব বুঝতে পারছো? কি মনে হয় তোমার কেসটা সম্বন্ধে? মনে হয় কিলার কোনো সুপারই পায়নি, বরং এই ছবিটা সে নিজেই তুলেছিল। এই লোকটার বাড়ি থেকে কি তোমায় নিযুক্ত করেছে নাকি?
না না, আমি এই কেসটার অফিসার ইনচার্জের সঙ্গে কাজ করছি। ও, ইতিমধ্যে আমাদের কিছু অর্ডার চলে এসেছে, বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইস। আমি লজ্জা না করেই হাতে তুলে নিলাম অস্ত্রগুলো। অমর্ত্যবাবুও তুলে নিল। আমি বললাম, অমর্ত্যবাবু, আপনি এই জন্য আমায় এত কিছু খাওয়াচ্ছেন নাকি? হে বাবা, না না, আর আমায় প্লিজ বাবু বলো না। তুমি করে ডাকছো যখন, নামটা ধরেই ডাকো। আমাদের বয়স ওই আশেপাশেই হবে। তবুও তুমি কত সাকসেস পেয়েছো, পুলিশের সাথে কাজ করছো। আমার সঙ্গে থাকো, তুমিও কাজ পাবে। আমি চোখ বড় বড় করে এবার মুখ বড় করলাম। আজ তো বার্গার ঢোকাতে হবে তো নাকি? ইয়া বড় হা করে চিজ টিজ বান সমেত ঢুকিয়ে দিলাম মুখে। গড়িয়ে পড়া মেয়োনিজ আর নাকের ফুটোয় ঢুকতে চাওয়া লেটুস পাতার দলকেও টেনে হিঁচড়ে ঢোকালাম মুখের ভেতর। শেষ বোধহয় সবুজের জন্মদিনে খেয়েছিলাম বার্গার, তারপর এতদিন বাদে খেলাম। এই আলু পোস্ত, ঝিঙে সেদ্ধ আর কুমড়োর তরকারি মাঝে বার্গারটা ব্যস্ত চাকরিজীবীর উইকেন্ডের মতো মনে হলো। খাওয়ার সময়টা আমরা কোনো কথা বললাম না, চুপচাপ খাওয়া দাওয়া সেরে নিলাম আগে। ক্যাফে এমনিতে ফাঁকা। খাওয়া শেষ করেও অনেকেই আড্ডা দিচ্ছে দেখছি। একটা কলেজ গ্রুপ তো গিটার হাতে তুলে নিয়ে হালকা করে জ্যামিং করছে। দূরে এক কোণে একজন আবার অফিসের কাজও করছে। আমার স্থির বিশ্বাস, ভবিষ্যতে কোনো একদিন জার্নালিজম কিংবা অন্য বিভাগে প্রশ্ন আসবে, আধুনিক কলকাতার প্রাত্যহিক জীবনে ক্যাফের ভূমিকা সম্পর্কে 15 নম্বরের উত্তর দাও। অমর্ত্য বলল, আমার সঙ্গে থাকো, এমনিতেই তো কাজ খুব একটা নেই এখন, তাই না? ঠিকই ধরেছ, কাজ সত্যিই নেই। কি যে করি কিছু বুঝে পাই না। আর লোকের পদে বেশি তেল দিতে ইচ্ছে করে না, ওদিকে পেটের টানও আছে। আমার সঙ্গে থাকবে? দেখো, আমার যা সোর্স আছে তাতে এই ক্যামেরা নিয়েই জীবন হয়ে যেতে পারে তোমার। কিভাবে থাকবো বলো? যেভাবে পারবে থাকো। গোয়েন্দা গল্প টল্প শোনোনি নাকি? যেভাবে ফেলুদার পাশে রূপসে থাকতো, ব্যোমকেশের পাশে অজিত থাকতো, রুদ্রপ্রিয়র পাশে বৃশ্চিক থাকতো। বাকিগুলো তো শুনেছি, কিন্তু রুদ্রপ্রিয়র পাশে বৃশ্চিক, এরা আবার কে? ওটা অডিও স্টোরি চ্যানেল থ্রিল চার্জারের গোয়েন্দা চরিত্র। তোমায় লিঙ্ক পাঠাবো হোয়াটসঅ্যাপে, শুনে দেখো, ভালোই লাগবে। হ্যাঁ, বেশ বেশ, সবই বুঝলাম। জীবন এমনিতেই যা কিক দিচ্ছে, তাতে তোমার সাইড কিক হলে খুব একটা মন্দ হবে না। তাহলে আর কি চাই? লেগে পড়ো বৎস। এমনিতেও অনেকদিন বাদে একটা সিরিয়াস কেস এসে পড়েছে আমার হাতে। যা সব কেসপত্র আসছিল বেশ কদিন, সে কি আর বলি। একজন বছর 35-এর মহিলা, বুঝলে, অ্যাপয়েন্ট করেছিল তার বরের উপর নজর রাখতে। তার নাকি স্থির বিশ্বাস তার স্বামী অন্য বাগানে মালি হয়েছে। তো তুমি কি তাকে ফুল পাড়তে ধরলে? হ্যাঁ, ধরতেই হলো। ফুলে হাত দেওয়ার কয়েকটা ছবি নিলাম তুলে, আর তারপর সেগুলো ক্লায়েন্টকে দিলাম পাঠিয়ে। আমার গুগল পেতে টাকা আর ওই অভাগা মালির ভাগ্যে বেধড়ক কেলানি, এই দুই ক্রেডিট হলো একেবারে সঙ্গে সঙ্গে। দারুণ কথা বলো কিন্তু তুমি। এই, কি নিয়ে পড়াশোনা করেছো? আমি BCA পাস, তারপর আর পড়িনি। টেকনিক্যাল দিক থেকে পুরো গোয়েন্দা লাইন? বাহ, বেশ বেশ। দেখি কতদূর কি এগোয়। আচ্ছা, তোমার নাম্বার দাও। এরপর আমাদের নম্বর বিনিময় চলল। ক্যাফেতে আরও কিছুক্ষণ কাটিয়ে আমি নিজের বাড়ি চলে গেলাম, আর সেও চলে গেল তার বাড়ি। একেই কি বলে কিসমত? নেই কাজ তো খই ভাঁজ হওয়ার থেকে একটা ইন্টারেস্টিং কিছু করার সুযোগ তো পাবো। বলা যায় না, এই কেসের মাধ্যমে আমি যদি কোনো কাজ পেয়ে যাই আবার। সেদিনটা কাটলো আমার ঘরে বসে বসেই। রাতে কিছুক্ষণ হোয়াটসঅ্যাপে অমর্ত্যর সঙ্গে কথা হলো। ওর দেওয়া লিঙ্কে ক্লিক করে বেশ কিছু গোয়েন্দা রুদ্রপ্রিয়র গল্প শুনলাম। বেশ ভালোই লাগলো। জানি না বাস্তবে এমনটা হবে কিনা আমাদের সঙ্গে। পরদিন সকালে উঠেই দেখি 4টে মিসড কল। আমার ঘুম হয়েছে একেবারে কুম্ভের মতো। একবার ঘুমালে কর্ণে কিছুই শুনতে পাই না। অমর্ত্য ফোন করেছে এতবার, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি উল্টে ফোন করলাম, কয়েকবার রিং হয়ে কেটে গেল। আমার উপর রাগ করলো নাকি? মনটা যেন ক্রাশের নো বলে দেওয়ার মতন খারাপ হয়ে গেল।
মুখ চুন করে দাঁত মেজে স্নান করে নিলাম। গত 2 দিন স্নান করিনি। কেন করিনি বলবো না, আমার নোংরা থাকতে ভালো লাগে। গায়ে বডি স্প্রে মেখে বগলের গন্ধ হাপিস করে দিতে পারি। তবে গরমকালে আবার দিনে 3 বারের কমে চান করি না। এখনও অতটা গরম পড়েনি, পড়লে আবার স্নান করব। মাথায় বিলি কেটে নিজের 1 GB নেটের অর্ধেক শেষ করে ফেললাম ইনস্টাগ্রামে। এমন সময় দেখি ফোনটা ফের বেজে উঠল। অমর্তর ফোন এসেছে। আমি ঝটপট ফোনটা ধরে বললাম, হ্যালো, ফোন করেছিলে? হ্যাঁ করেছিলাম। নেক্সট মার্ডার আজ সকালেই হয়েছে। তাই? কোথায়? বালিগঞ্জে, বালিগঞ্জ ফাঁড়ির দিকে। ব্যক্তি 19 বছর বয়সী যুবতী, নাম অনিকা মণ্ডল। হেরিটেজ থেকে বিটেক পড়ছিল। আজ সকাল সকাল বেরিয়েছিল টিউশন নিতে, তারপর আর পৌঁছায়নি। কে উদ্ধার করলো ডেড বডি? লোকাল এক মুদি দোকানি। বডি এখনো আছে ওখানে? তাহলে ছবি তুলে রাখতাম। না, চলে গেছে এতক্ষণে। আচ্ছা, একটা কাজ করো তো, আমার বাড়িতে তুমি স্টে করো এখন, না হলে এভাবে সব মিস করে যাবে। সত্যি? সত্যি। আমি রাখছি আপাতত। আমার লোকেশন ডিএম করে দিচ্ছি, বাড়িতে বলে রাখছি, তুমি জিনিসপত্র নিয়ে ঢুকে যাও। এইটুকু বলে সে ফোন রেখে দিল। আমি বেশ অবাক হলাম। কেমন যেন গোয়েন্দা গপ্পের মতো আমার জীবনটা গতকাল থেকে চলছে। কোন দিকে তার ফ্লো, কি তার উদ্দেশ্য, কে জানে। বাড়িতে বললাম কেসের ব্যাপারটা। মা শুনে একটু ভয় টয় পাচ্ছিল, তবে বাবা বলল যেতে। আমার মনটা একটু খুঁত খুঁত করছিল। বাবার শরীরটা ভালো না, তবুও বাবা বুঝতে পেরেছিল এতে আমার লাভ আছে। তাই বাবার কথায় মনটা খানিক শক্ত করেই মাও যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিল। আমার মনটা আনন্দে ভরে উঠেছে। একটা নতুন কিছু অ্যাডভেঞ্চারের মুখোমুখি হব ভেবে কেমন করছে। আমি আমার রুকস্যাক ভরে নিলাম জামা কাপড়, টুথব্রাশ আর জুতো দিয়ে। বেশি কিছু নেই আমার, যা একটু নিলাম তাতেই দেখি আলনা ফাঁকা হয়ে গেল। নিজের সাইকেলটা বাগিয়ে বাড়ি থেকে বেরিয়েই লোকেশন দেখলাম। ওরে বাবা, প্রায় 45 মিনিট সাইকেল চালিয়ে যেতে হবে দেখাচ্ছে। আবার সাইকেল রেখে বেরোলাম পায়ে হেঁটে। বাসে চড়ে অমর্তর বাড়ির দিকে রওনা দিলাম। ওর বাড়ি বলতে একখানি 2 কামরার ফ্ল্যাট। বেশ সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন করা গোটা ফ্ল্যাটটায়। মাথার উপরে ফলস সিলিংয়ে উঁকি মারে কিছু আলো, যা আপাতত বন্ধ হয়ে রয়েছে। সুন্দর মার্বেল করা মেঝেও রয়েছে। আমি দোতলায় ওর ঘরে ঢুকতেই একজন বছর 50-এর মহিলা আমায় বললেন, এই নিন ধরুন চাবি। বুবুন দাদা ফোনে বলেছে আপনাকে চাবি দিতে। আপনি আসতে এত দেরি করলেন, আমার তো পরের কাজে যেতে দেরি হয়ে গেল। আমি তার হাত থেকে চাবি নিয়ে বুঝলাম নিশ্চয়ই ইনি অমর্তর পরিচারিকা হবেন। আমি চুপচাপ ওর ঘরে ঢুকে গেলাম। দুটোর মধ্যে যেটি মাস্টার বেডরুম, সেটায় অমর্তর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিছানা অগুছালো, মশারি একপাশে কোনো মতে জড়িয়ে রাখা, বালিশ চাদর একে অপরের উপর সম্পৃক্ত হয়ে রয়েছে, আর পাশ বালিশখানা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমি অবাক হয়ে ভাবলাম, পরিচারিকা ওর ঘর পরিষ্কার করেনি নাকি? কি জানি। দেয়ালের দিকে তাকাতে দেখলাম কয়েক জায়গায় A+T, A+D, A+S লেখা রয়েছে কোনায় কোনায়। বুঝলাম এগুলো অমর্ত আর তার প্রেমিকার আদ্যক্ষর। প্রেমিকা নাও হতে পারে। আমরা ছেলেরা কারোর উপর ক্রাশ খেলেই এইসব হাবিজাবি জিনিস করে থাকি ছেলেবেলায়। দেয়াল জুড়ে নানান বিদেশি গোয়েন্দা ছবির পোস্টার আর ডিরেক্টরদের ছবি এবং কোটেশন। অপর দেওয়ালে সৌরভ গাঙ্গুলি আর জন সিনার ছবি পাশাপাশি রাখা। বেশ চমৎকার লাগলো বটে। আমি আর বেশি ঘাঁটাঘাঁটি না করে পাশের ঘরে গিয়ে নিজের জিনিসপত্র রাখলাম। সঙ্গে করে তোয়ালে নিয়ে এসেছি, সেটা বাগিয়ে স্নান করতে ঢুকে গেলাম। শালা এমন সিস্টেম করে রেখেছে, কল চালাতে গিয়ে শাওয়ার চালিয়ে পুরো ভিজেই গেলাম তোয়ালে শুদ্ধ। আমি মশাই বালতি মগের অ্যাম্বাসাডার, এখনও এত ফ্যাশন বুঝে উঠতে পারিনি। সে যাই হোক, স্নান ধান সেরে জামা কাপড় পরে ওই ঘরেই বসে থাকলাম কিছুক্ষণ। অমর তো কখন আসবে কে জানে। বসে বসে ফোনটাও ঘাঁটতে পারছি না, সব নেট শেষ করে ফেলেছি এতক্ষণে।
অমর্তর ঘরে ওর নিজের পিসি সেট আপ রয়েছে, তার উপর রাউটার দেখে এসেছি, কিন্তু পাসওয়ার্ড ছাড়া কিছুই করা যাবে না। কি একবার মনে হতে ওই ঘরে গেলাম। ক্যাবিনেটের পাশেই রাউটার রাখা। একবার কি ওকে ফোন করব? না না, কোনো কাজে ব্যস্ত থাকতে পারে। একটা সামান্য পাসওয়ার্ডের জন্য ফোন করাটা অসভ্যতা। কিভাবে পাসওয়ার্ড বের করব ভাবতে লাগলাম। ওর সম্পর্কে কিছুই জানি না। সাদা রাউটারের উপর দেখলাম কালো পেন দিয়ে একটা জিনিস লেখা। এমনিভাবে দেখতে কষ্ট হয়, একেবারে খুদে করে লোকচক্ষুর আড়ালে যেন লিখে রাখা হয়েছে। তারপর ভালো করে দেখে বুঝতে পারলাম ইংলিশে লেখা রয়েছে মধ্যমণি। মধ্যমণি? এটা কারোর পাসওয়ার্ড হতে পারে? কি জানি বাবা। ফোনে ওয়াইফাই অন করতেই দেখলাম হ্যাকার লেখা দেখাচ্ছে। সবচেয়ে স্ট্রং কানেকশন এটারই। সেখানে ট্যাপ করতেই পাসওয়ার্ড টাইপ করলাম মধ্যমণি। রং পাসওয়ার্ড বলল। আমি অবাক হয়ে আবার চেক করলাম রাউটার। এই মেরেছে, তাই তো লেখা আছে। আমি আবারও হুবহু টাইপ করলাম সেটা, এবারেও ডিক্লাইন করছে। এবার বাধ্য হয়েই নিজের ফোনের নেট যেটুকু বেঁচে ছিল ওই দিয়ে কাজ চালাতে লাগলাম। অমর্ত্য বাড়ি এসেছিল তখন থেকে প্রায় আধ ঘন্টা বাদে। ঘরে ঢুকেই সে বলল, সরি ফর বিং লেট। হ্যাঁ, তোমার কোনো অসুবিধা হয়নি তো? আমি বললাম, না না, অসুবিধা কিছু না। ও, ওয়াইফাই কানেক্ট করেছো? না, মধ্যমণি লিখলাম, হলো না। অমর্ত্য আমার দিকে তাকালো একবার। ওর চোখে হালকা প্রশংসা দেখতে পেলাম। বলল, ওটা মধ্যমণি নয়, পাসওয়ার্ডের জায়গায় লেখো মিডল ফিঙ্গার। আমি ওটাকেই মধ্যমণি বলি। সব ক্যাপিটাল লিখবে। হ্যাঁ। আমি বলদের মতো ওর দিকে তাকিয়ে রইলাম। বাপের জন্মেও ভাবতে পারিনি অমর্ত্য এরকম একটা পাসওয়ার্ড সেট করবে। সে যাই হোক, আমি ফোন রেখে বললাম, কেস সম্পর্কে কিছু বলো। এই তো অনিকা মণ্ডলের ব্যাপারে যা বললাম আপাতত তাই জানি। এর চেয়ে বেশি জানতে হলে আরো ইনভেস্টিগেশন দরকার। ওর পাশে এই ছবিটা পড়েছিল, দেখো। আমি ফটোটা হাতে নিলাম। হে ভগবান, এ তো সেই মেয়েটা। আমার অবাক হওয়া মুখ দেখে অমর্ত্য বলল, কি হলো, অবাক হয়ে গেলে যে? একে চেনো নাকি? আমি বিড়বিড় করে বললাম, লাস্ট মান্থে একটা ফটোশুটে গেছিলাম একজনের ভায়া হয়ে। সেখানে এই মেয়েটা মডেল ছিল, দারুণ মডেল। একটু 19-20 না করে পারফেক্ট পোজ দিচ্ছিল। আমার সঙ্গে হালকা কথাও হলো। মিষ্টি মেয়ে, নামটা জানতাম না বলে বুঝিনি। ও, তো মেয়েটার ছবিটা তো দেখছই। ছবিতে মেয়েটা সুন্দর একটা গাউন পরে আছে, বুকের কাছে ভি শেপটা একটু বেশি, যথাযথ মেকআপ আর চোখে ব্লু লেন্স। দেখে মনে হচ্ছে কোনো পারিবারিক ফাংশনে গিয়েছিল। আমি বললাম, এভাবে কি সাজিয়ে রেখে গেছে কিলার? দুর্ভাগ্যবশত হ্যাঁ, এভাবেই সাজিয়ে রেখে গেছে। এই নাও, নিজেই দেখো ছবিখানা। বলে নিজের ফোনটা আমার দিকে এগিয়ে দিল সে। এই কেসের ইনভেস্টিগেটিভ গোয়েন্দা বলেই সে ছবি তোলার সুযোগ পেয়েছে। আমি বডির যা ছবি দেখলাম তাতে আর কেঁপে উঠল এক প্রকার। এক বিধ্বংসী চিত্র আমার হাতের মুঠোয়। আমার দেখা সেই মিষ্টি মেয়েটিকে অবিকল ছবির পোজের মতো করে ফেলে রাখা হয়েছে। তার চোখে ব্লু লেন্স ঢোকানো হয়েছে খুব দ্রুত তার সঙ্গে। চোখে মাস্কারা আর মুখে মেকআপ করানো হয়েছে বটে, তবে দেখেই বোঝা যাচ্ছে অনভিজ্ঞ কেউ তাড়াহুড়ো করে কিছু একটা লেপে দিয়েছে তার মুখে। ঠোঁটের লিপস্টিক থুতনি অবধি অবাধ্য হয়ে চলে এসেছে। অনিতার পরনের কুর্তিতে ইচ্ছে করে চিবুকের অংশটা কেটে অবিকল ছবির মতো বানানো হয়েছে। মেয়েটার ঘাড়ের দিকে আমার নজর গেল। অমর্ত্যর ফোনটা বেশ ভালো বলে বোঝা গেল। ভালো করে জুম করে দেখে বুঝতে পারল মেয়েটির ঘাড়ে কয়েকটা
লাল লাল ছোপ ছোপ দাগ। অমর্ত্য বলল, হিকি ওগুলো। কিলার নিঃসন্দেহে একজন পুরুষ। শুধু এটা দেখে নয়, অন্যান্য উপসর্গ দেখেও ভালোভাবে বোঝা যাচ্ছে। কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে? ফুটেজ বলতে পার্টিকুলার ওখানে নয়, বাট ওই গলির মুখে ঢুকতেই একটা ক্যামেরা ছিল। সেখানে দেখা গেছে একজন ঠেলা চালানো বুড়ো রাস্তা দিয়ে যাচ্ছিল। ব্যাস, আর কিচ্ছু না। তারপরের কোনো ফুটেজ নেই। আবার তারপর কিছুটা দূরে তাকে ঠেলা নিয়ে বেরোতে দেখা গেছে। দুটো ফুটেজে কোনো ডিফারেন্স ছিল? খুব একটা ছিল না, তবে দ্বিতীয়বার ঠেলা নিয়ে বেরোনোর সময় লোকটা অনেক বেশি জোরে হেঁটেছে। তা থেকে স্পষ্ট বোঝা যায় প্রথমবার ওর ঠেলায় আরো ভারী কিছু ছিল। এমনিতে ঠেলায় কি মাল ছিল? এমনি নর্মাল সবজিওয়ালা। সবজির বহর দেখে বোঝা যায় জাস্ট ফেক করার জন্য ওইসব মাল ভরাট করে র্যাম্প ওয়াক করেছে মালটা। ঠিকই বলেছ। তাহলে এখন উপায়? পুলিশ সার্ভেলেন্স জারি আছে, একটা মিটিংও বসবে। আপাতত খবরের কাগজে কাল থেকে আর টিভিতে আজ থেকেই বিশাল উত্তাপ ছড়িয়েছে। কোনো একটা ফটোগ্রাফার যে কিলার সেটা স্পষ্ট। নিঃসন্দেহে এটা একটা ফটোগ্রাফারের কাজ। লোকটা কি চাইছে সেটা কি স্পষ্ট? কোনো লিঙ্ক পাওয়া গেছে? না, ভিকটিমদের মধ্যে কোনো লিঙ্ক আপাতত পাওয়া যায়নি। আপাতত দুজনেই যে ওই ফটোগ্রাফারের কোনো ক্লায়েন্টের অনুষ্ঠানে ছিল সেটা স্পষ্ট। অমর্ত্য কথা শেষ করে ফ্রেশ হতে চলে গেল ওর বাথরুমে। আমি নিজে আমার স্বল্প বুদ্ধিওয়ালা মাথাখানা খাটাতে চাইলাম। কিছু পাচ্ছি কি? কিছুই না হয়তো। একজন মধ্যবয়স্ক ভদ্রলোক আর একজন উঠতি মডেলের মধ্যে মিল পাওয়া যেতে পারে হয়তো, তবে যতটা ডেটা আছে তাতে এত কিছু পাওয়া ঝক্কির ব্যাপার। গোয়েন্দার কাজ তারাই করুক, আমি বরং এবার নেট চালিয়ে একটু ফোন দেখে নিই। সেদিনটা কাটলো একটু আলসেমি করে। হ্যাঁ, মানছি আলসেমি করে আমার রোজ দিনই কাটে, তবে এক গ্লাস জল ভরে খাওয়া, মাঝে মাঝে এটা ওটা কাজ করা, সেসব লেগেই থাকে। তবে এখানে সবই যেন অমর্ত্য নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল। আমি চুপচাপ অতিথি সেবা ভোগ করার একটা সুযোগ পাচ্ছিলাম, তবুও অল্প একটু হাত লাগাচ্ছিলাম কাজবাজে। পরদিন সকালে উঠেই দেখলাম অমর্ত্য ভীষণ দৌড়াদৌড়ি করছে। আমি জিজ্ঞেস করতেই বলল, তাড়াহুড়ো আছে বড্ড, যেতে হবে ওই মিটিংয়ের জন্যে। তুমি আপাতত ঘরেই থাকো, দরকার হলে রেখে নেব। আমি ওর কথা মতো ঘরেই রইলাম। আর একটু বেলাতে মাসি এসে কাজ করে গেলেন। আমি বাড়িতে ফোন করে মা বাবার খবর নিলাম। মা আমার জন্য ভয় পেয়েছে। বেশ ভীতু কণ্ঠে বলল, বাবা সাবধানে থাকিস, ওই খুনি কিন্তু শহরেই ঘুরছে। তোর কি দরকার ছিল বলতো এইসব আপদ বিপদে এগিয়ে যাওয়ার? আমি হালকা করে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করলাম আমি সরাসরি এই কেসের সঙ্গে যুক্ত নই। তবু ওদের মনের শঙ্কা কমানোর দায়িত্ব এত দূর থেকে নেওয়া সম্ভব নয় জেনে ফোন রেখে দিলাম। খবর খুলে দেখি টিভিতে 4-5 জন ভদ্রলোক এবং ভদ্রমহিলা টেবিলের উপর উঠে নিজেদের বক্তব্য জাহির করছেন, যে যার মতো একটা থিওরি খাড়া করে খালি বিপক্ষ দলকে দোষী করতে ব্যস্ত। তবে খবর কিন্তু মোটেও সুবিধার নয়। পরপর আপাতত 2 জনের মৃত্যু, এবং আগামীতে আরও কত যে হবে তার ঠিক ঠিকানা নেই। খবর দেখতে দেখতেই অমর্ত্যর ফোন এলো। হ্যালো, প্রথম ভিকটিম রাকেশ উপাধ্যায়ের বাড়িতে যেতে হবে। চটপট রেডি হয়ে নাও, আমি 8 ঘন্টার মধ্যে পৌঁছবো কিন্তু। আমি চটজলদি তৈরি হয়ে নিলাম প্রথম গোয়েন্দা সফর করব বলে। আগ্রহ আমার চোখে মুখে স্পষ্ট। এমন অভূতপূর্বভাবে আমার জীবনটা একটা মার্ডার কেসের ডিটেকশনে জড়িয়ে যাবে তা 2 দিন আগেও ভাবিনি। 8 ঘন্টার মধ্যেই অমর্ত্য এলো বাইক নিয়ে। দুজনে মিলে উপাধ্যায় বাবুর বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে একটু আধটু কথা বলতে লাগলাম আজ মিটিংয়ে কি হলো তা নিয়ে। অমর্ত্য জানালো সাধারণ কিছু জিনিসপত্রই হয়েছে। ভিকটিম প্রোফাইল ভালো করে ঘেঁটে দেখা হবে ইতিমধ্যে। কিলারকে ধরার জন্য প্রবাবেল প্লেসগুলোতে সিসি ক্যামেরার সাহায্য নেওয়া হচ্ছে। মানুষের মধ্যে সতর্কতা জারি করার আপাতত দরকার নেই
তাতে পাবলিক ফ্রিকড আউট হয়ে যাওয়ার চান্স বেশি। ক্রাইম স্পটে সে সময় প্রেজেন্ট থাকা কিছু লোককে দিয়ে স্কেচ করানো, এসবই। আমি বললাম, তার মানে এমন কিছুই হয়নি। আর প্রথম ভিকটিমের বাড়িতে যাওয়াটা কি তোমার ডিসিশন? বলতে পারো অনেকটা সেরকমই। আমি স্যারকে বললাম আর তিনি রাজিও হয়ে গেলেন। আগেই বলেছিলাম ভদ্রলোক জীবিতকালে একজন বড়লোক ব্যবসায়ী ছিলেন। 3 তলা বাড়ি, নিচে বাগান, পুল, গ্যারেজে 3টি দামি গাড়ি, যার মধ্যে একটা মার্সিডিজ। আমরা বাড়ির সামনে গাড়ি থামাতে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক, যিনি গাছে জল দিচ্ছিলেন, এগিয়ে এলেন আমাদের দিকে। হেলমেট খুলে রাখতেই ভদ্রলোকের কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো, আপনারা কারা? অমর তো জবাব দিল, নমস্কার, আমি রাকেশ উপাধ্যায়ের কেসে কাজ করছি। আইসির নির্দেশে আপনাদের বাড়িতে এলাম। ও আচ্ছা, বেশ, আপনি আসুন আমার সঙ্গে। আর আপনার কার্ডটা? হ্যাঁ, নিশ্চয়ই। বলে অমর তো নিজের কার্ড এগিয়ে দিল। ভদ্রলোক বললেন, ও, আপনি প্রাইভেট ইনভেস্টিগেটর? বেশ বেশ, আমার এসবে ছেলেবেলায় ইন্টারেস্ট ছিল। ভাবতাম এরা সবাই গল্পের বইতে কিংবা স্টেটসে থাকে। বাস্তবে ভাবিনি একজনকে দেখতে পাবো এই কলকাতায়। হ্যাঁ, ওই আর কি, আমিও আমাকে ছাড়া খুব একটা দেখিনি। আসুন আসুন, বসুন আপনারা। ভদ্রলোক আমাদের দুজনকে বসার ঘরে বসালেন। আমাদের সামনে সুন্দর কারুকার্য করা সেন্টার টেবিলের উপর একটি রূপোর চিতা রাখা আছে। বসার ঘরেই এত বই সাজানো রয়েছে, তা দেখে চমকিত হতে হয়। বড়লোকের বাড়ি যেমনটা হয় ঠিক তেমনটাই। কিছুক্ষণ বাদে সেই ভদ্রলোক কাউকে চায়ের অর্ডার দিয়ে আমাদের সামনে বসে বললেন, আমি রথিন, রাকেশের দাদা। রাকেশ সম্পর্কে আপনারা কি কি জানতে চান বলুন। অমর তো সোজাসুজি ছবিখানা বের করে দেখিয়ে বলল, এই ছবিটি কোথায় তোলা হয়েছিল, কখন তোলা হয়েছিল এবং কে তুলেছিল, আপাতত এগুলো জানলেই হবে। ও, সে সম্পর্কে আমি তো হেল্প করতে পারবো না। আমি শিওর এটা ওর অফিসে তোলা। ওর কোম্পানি কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা, রাকেশবাবু কি সিইও ছিলেন? হ্যাঁ, ওই তো কোম্পানির ফাউন্ডার। আমার আলাদা ব্যবসা, ওর টেক রিলেটেড ব্যবসা। যাই হোক, আমি তাহলে আপনাকে ওর পিএর নম্বরটা দিচ্ছি, আপনি তার সঙ্গে যোগাযোগ করে নিন। হ্যাঁ, বেশ। আচ্ছা, রাকেশবাবুর ব্যবসাগত দিকে কোনো শত্রু ছিল? শত্রু? সে তো আমি খুব একটা ভালো জানি না। এত ডিটেলস জানতে গেলে আপনাকে শর্মিষ্ঠাকে আস্ক করতে হবে। আমি তো মুম্বাইতে থাকি, এরকম একটা ডিজাস্টারের জন্য এসেছি এখানে। দাঁড়ান, আমি না হয় ওকেই ডেকে দিই। বেশ, ডেকে দিন তাহলে। আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একজন বছর 40-এর মহিলা আমাদের সামনে উপস্থিত হলেন কয়েক মিনিটের মধ্যে। সুখের কথা, এর মধ্যে ডাবল ডিমের অমলেটের সঙ্গে 1 কাপ চা আর 5টা কুকিজ এসে গেছে আমাদের জন্য। আমরা অল্প অল্প করে খাওয়া শুরু করলাম। শর্মিষ্ঠা বললেন, নমস্কার, শুনলাম আপনারা নাকি রাকেশের কেসটা তদন্ত করছেন। বলুন, কি জানতে চান? বেশি কিছু না। রাকেশবাবুর কি কোনো রাইভাল ছিল ব্যবসায়িক ফিল্ডে? রাইভাল কারি বা না থাকে বলুন, তবে আমার মনে হয় না সামনাসামনি ওর সাথে কারোর কিছু ছিল। লোকটা খুব কোমল স্বভাবের ছিল জানেন, সবার সঙ্গে ভালোভাবেই কথাবার্তা বলতো, প্রত্যেকটা এমপ্লয়ির খবরও রাখতো। সেই লোকটাকে কেউ খুন করে দেবে, আমি তো এমনটা ভাবতেই পারছি না। আচ্ছা, সেদিন সোনারপুরে কোথায় যাচ্ছিলেন উনি? সম্ভবত ওর বন্ধু অনিল মজুমদারের বাড়িতে। আচ্ছা, তার সঙ্গে ভদ্রলোকের কেমন সম্পর্ক? ভালোই, ওরা তো মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসা যাওয়াও করতো। বুঝলাম। রাকেশবাবুর মৃত্যুটা একটা সিরিয়াল কিলিংয়ের অংশ। আশা করি খবর পেয়েছেন একইভাবে আরেকটি অল্প বয়সী মেয়েকে মৃত অবস্থায় পাওয়া গেছে। হ্যাঁ, খবর পেয়েছি। আপনারা কত দূর এগিয়েছেন? আপাতত কিছুই না, তদন্ত চলছে যেমনটা চলা উচিত। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করছি। অনিকা মণ্ডল অর্থাৎ দ্বিতীয় ভিকটিম,
তার সঙ্গে কি কোনোভাবে কোনো সম্পর্ক ছিল রাকেশবাবুর? কি এসব কি বলছেন আপনারা? ও যথেষ্ট সৎ চরিত্রের লোক ছিল। ও মাই গড, আপনারা ওর ক্যারেক্টার বদনাম করবেন বলে ভেবেছেন? আহা, অযথা উত্তেজিত হবেন না, আমি সেই অ্যাঙ্গেলে কথা বলছি না। সেই ইনফরমেশন বের করতে হলে আপনাকে প্রশ্ন করতাম না। আমি সঠিক উদ্দেশ্য নিয়েই প্রশ্নটা করছি, কারণ সাধারণত দুজন ভিকটিমের মধ্যে একটা সিমিলারিটি না থাকলে কিলার তাদের দুজনকে বেছে নেয় না। দুজনের মধ্যে প্যাটার্ন না বুঝতে পারলে তৃতীয় খুনটা আটকাবো কিভাবে বলুন? এবার যেন শান্ত হলেন ভদ্রমহিলা। আস্তে আস্তে বললেন, না, আমি ওই মেয়েটিকে কখনোই দেখিনি। তাছাড়া ওর সম্পর্কে গতকাল খবরে দেখার আগে আমি জানতামও না। আর এগুলো তো আপনাদের কাজ, আপনারাই খুঁজে বের করুন কারা কেন এভাবে মানুষকে খুন করছে। হ্যাঁ নিশ্চয়ই, থ্যাঙ্কস ফর এভরি ইনফরমেশন। আপাতত আমরা যাওয়ার আগে রাকেশবাবুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের নাম্বারটা নিতাম। হ্যাঁ দাঁড়ান। অমর্ত্য নাম্বারটা নোট করে নিল ওর ফোনে। ভদ্রলোকের অফিস বাড়ি থেকে 10 মিনিট দূরত্বে। আমরা ওখান থেকে বিদায় নিয়ে সোজা রওনা দিলাম ভদ্রলোকের অফিসের উদ্দেশ্যে। খুব শৌখিন অফিসখানা একটি বড় বিল্ডিংয়ের দোতলায় অবস্থিত। ভদ্রলোকের পিএ সুচেতা সান্যাল একজন স্লিম ফিট আকর্ষণীয় মহিলা। অফিস কস্টিউম হিসেবে শর্ট স্কার্ট আর অমন কাজল চেরা চোখ দেখে আমি নিজেই কিছুক্ষণ ভিড়মি খেয়ে গিয়েছিলাম। জানি না স্বর্গত রাকেশ উপাধ্যায় কতবার ভিড়মি খেয়ে হিসেব ভুলেছেন। সুচেতার কাছে গিয়ে অমর্ত্য সব কথা খুলে বলল। সুচেতা বেশ কিছুক্ষণ ধরে ভেবে চিনতে বলল, দেখুন, I don't think he had any that kind of rivals, but হ্যাঁ, একটা পসিবিলিটি আছে। কি পসিবিলিটি? মানে জাকারিয়া টেকের ওনার মিস্টার সাখাওয়াতের সঙ্গে স্যারের বেশ ঝামেলা হয়েছিল। সে হুমকিও দিয়েছিল ওই দেখে নেবে বলে। তারপর যদিও জানি না ঠিক কি হয়েছিল। আচ্ছা দাঁড়া, নোট করে নি বলে নামখানা লিখে নিয়ে অমর্ত্য বলল, এই ছবিটা অফিসেই তোলা হয়েছিল তো? হ্যাঁ। এই ছবিটা কে তুলেছে কোনোভাবে জানা যাবে? দাঁড়ান একটু দেখি। I think this was taken on the previous anniversary of our company. হ্যাঁ ঠিকই ধরেছি, এটা তো আগের বছরের ছবি। একটু চাপ হবে খুঁজে বের করতে। আপনাদের কোম্পানির কেউ তোলেনি তো? না না, হায়ার করা হয়েছিল কোনো স্টুডিও থেকে। আচ্ছা কাইন্ডলি একটু জেনে বলতে পারবেন? I don't think সেটা খুব একটা ইজি হবে বলে, বাট হ্যাঁ, I would still like to give it a try. By the way, why don't we take a look at the footage? সিসিটিভি ফুটেজ আছে? দ্যাটস গোনা বি মোর প্রিসাইজ। দেখুন না যদি থেকে থাকে। আমাদের অ্যানিভার্সারি 15th April, so it would be a hard one. But এই সুব্রত, একবার একটু এদিকে এসো তো। দেখলাম দরজা খুলে ভেতরে ঢুকলো একজন বছর 22-এর যুবক। গলায় আইডি কার্ড ঝুলিয়ে বেশ হন্তদন্ত হয়ে এলো সে। সুচেতা বলল, লাস্ট ইয়ার 15th April এর ফুটেজটা লাগবে। আচ্ছা ম্যাম, দেখতে হবে। দেখো, পেলে আমায় জানাও, ইটস আর্জেন্ট। ওকে ম্যাম। বলে ছেলেটি বেরিয়ে গেল। আপনারা কাইন্ডলি একটু অপেক্ষা করুন সোফায়, ফুটেজ পেলেই আমি আপনাদের ডাকছি। আমরা দুজন সেই কেবিন থেকে বেরিয়ে সোফায় বসলাম। আমি বললাম, মেয়েটা বাংলার চাইতে ইংলিশ বেশি বলে, বাপরে। হ্যাঁ, এসব লাইনে ইঞ্জিনিটা ঠিকঠাক না আসলে তুমিও লাইনে থাকবে না। বেশ স্মার্ট, কিন্তু একটা দাপট আছে। কিভাবে ছেলেটাকে অর্ডার দিল? স্মার্টনেস আর হটনেস দুটোই আছে, কিন্তু এখন দেখা যাক রাকেশবাবু কোনটাতে থিতু হয়ে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়েছিলেন একে। কি সন্দেহ করো ওই লোকটার এর সাথে চক্কর ছিল? দেখো, অ্যাফেয়ার থাকাটা বড় লোকদের কাছে একটা পার্মানেন্ট ব্যাপার। বিশেষ করে এত সম্পত্তি থাকলে কোথায় খরচ করবে বুঝতে না পেরেই এইসব তারা করে থাকেন। মেয়েটার পারফিউম মুখে দিচ্ছিল ব্যাগ থেকে। সিনেলের দামি পারফিউম বলে কথা। হাতে মাইকেল কর্সের দামি কালেকশন ঝুলছে। তাছাড়া পায়ে এলভির হিল জুতো। এসব কি মাগনায় আসে ভাই? ওরে বাবা, আমি শুধু ভালো একটা গন্ধ পাচ্ছিলাম, এত কিছু তো বুঝিনি।
এসব মাগনাতেও আসে না আর মাইনাতেও আসে না। কিসে আসে সেটা বোঝার বয়স তোমার আছে, কি আছে তো? সে তো আলবাত আছে। দুজনে বসে ছোটখাটো গপ্প করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে চুপটি করে বসে রইলাম। অনেকক্ষণ চুপচাপ থাকতে আর ভাল লাগছে না। এর মধ্যে এক মাগ কফি আর কুকিজ খেয়েছি। হঠাৎ করে দেখলাম সুব্রত ছেলেটা সুচেতার কেবিনে প্রবেশ করলো। সুচেতা হাত দেখিয়ে আমাদের ডাকলো কেবিনের ভেতর। মিস্টার অমর্ত্য, প্লিজ কাম। দেখুন, সুব্রত সেদিনের পুরো দিনের ফুটেজটা নিয়ে এসেছে। এবার আপনারা দেখুন কতটা কি দরকার। আমি আর অমর্ত্য লেগে পড়লাম কাজে। সকাল 10:30 থেকে দেখলাম 3 জন ক্যামেরাম্যানের দল এসে পড়েছে। 3 জনের মধ্যে একজন একেবারে অল্প বয়সী, একজন আরেকটু অভিজ্ঞ, আর আরেকজন প্রায় মাঝবয়সী। প্রোগ্রাম চলতে লাগলো। 3 জন আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় ছবি তুলছে, কিন্তু আমাদের চোখ থাকলো নির্দিষ্ট কনফারেন্স রুমে, যেটাকে আমরা আগে বোর্ড মিটিং ভেবে চলছিলাম। সেখানে আসলে নিউ ফাইন্যান্সিয়াল ইয়ারের আলোচনা চলছিল। প্রায় 12:30 নাগাদ হঠাৎ একটা ক্লিপ নজরে আসতেই সুচেতা পজ করে দিল। আমরা দুজনে তার দিকে অবাক চোখে তাকালাম। মেয়েটার মুখে চোখে ঘাম দেখা দিচ্ছে। সুব্রত এখন আর এই ঘরে নেই। সে একটু ফাম্বল করে বলল, মিস্টার অমর্ত্য, I don't think you should watch this anymore. Like, এখানে কিছু জিনিস আছে আপনার যেটা না দেখলেও চলবে। অমর্ত্য একটু ভারী কণ্ঠে বলল, কোনটা দেখলে চলবে আর কোনটা না দেখলেও চলবে সেটা আমরা বিচার করব। আপনি প্লে করুন। সুচেতা ঠাঁই বসে রয়েছে স্পেস বারের উপর হাত দিয়ে। মিনমিনে স্বরে বলল, দেখুন, আমি চাই না এর পরের সিন আপনারা দেখুন। এই অফিসে এমন অনেক কিছু হয় যেগুলোর প্রাইভেসি মেনটেন করা উচিত। প্লে করুন। আমি তো বুঝতে পেরেছি কি সিন আসতে চলেছে। উফ, পুরো সাবধান ইন্ডিয়ার ক্লিপ। মধ্যবয়স্ক রাকেশবাবু এই অফিসের ভেতরেই মহাকাশ শহর দিব্যি করতেন, তার জলজ্যান্ত প্রমাণ আমাদের চোখের সামনে। সুচেতা কেবিনের টেবিলে বসতে না বসতেই শুরু হয়ে গেল লীলা খেলা। এবার অমর্ত্য নিজেই পজ করে দিল। সুচেতা ঘামছে। সে মিনমিন করে বলছে, বললাম তো না দেখতে, আপনি সে দেখবেনই। কতদিন ধরে চলছে এসব? জয়েন করার পর থেকে। কতদিন? 2 বছর হবে। আপনাদের এই প্রাইভেট ওয়ার্ক যতক্ষণ চলেছে তারপর থেকে প্লে করুন। মেয়েটির মুখ লজ্জায় লাল হয়ে গেছে। লক্ষ্য করলাম বেশ কিছুক্ষণ চাপে পড়ে একটাও ইংরেজি বের হয়নি। পরিষ্কার বাংলায় ভয়ে ভয়ে কথাগুলো বলে গেল। অমর্ত্য ফুটেজের উপর নজর রেখে বলল, ব্যাস ব্যাস, এখানে পজ করুন। দেখলাম কনফারেন্স রুমে সকলে দাঁড়িয়ে আছেন, আর একজন ফটোগ্রাফার, না 2 জন, তাদের ফটো তুলছেন। অমর্ত্য বলল, এবার প্লেব্যাক স্পিডটা কমিয়ে দিন। আমি দেখতে চাই কি ফটোটা তুলেছিল ভদ্রলোকের। চারিদিকে হাততালি আর বেলুন টেলুন ফাটানো দেখতে পাচ্ছি। আনন্দ উল্লাসে সকলেই কেক টেক নিয়ে ন্যাকামি করছে। আমাদের নজর রাকেশ বাবুর উপর চিলের মতো রয়েছে। ঠিক সেই সময় দেখতে পেলাম অবিকল আমাদের হাতে থাকা ছবির মতো করে দাঁড়িয়ে পোজ দিলেন ভদ্রলোক। নিজের ক্লিপওয়ালা দাঁতের পাটি বের করলেন। সম্ভবত খুব একটা পরিষ্কার নয় ফুটেজগুলো, কারণ অনেক উপর থেকে তোলা তো। ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল আর সঙ্গে সঙ্গে ক্লিক হলো ভদ্রলোকের ছবি। এই তো জুম করে দেখান তো। কোনো সন্দেহ নেই আমরা এতক্ষণ এই মোমেন্টটার অপেক্ষায় ছিলাম। ক্যামেরাম্যানের অ্যাঙ্গেলটা এই দিকের ফুটেজ থেকে না পাওয়া গেলেও অন্য আরেক দেওয়ালের ক্যামেরা থেকে স্পষ্ট পাওয়া গেল তার অস্তিত্ব। 3 জন ক্যামেরাম্যানের মধ্যে সবচাইতে বয়স্ক লোকটাই আদতে এই ছবিটা তুলেছিলেন। তার মুখ
আমরা গোটা ফুটেজ ধরে অনেকবার চেক করলাম, কিন্তু স্পষ্টভাবে কোনো অ্যাঙ্গেল পেলাম না। তবে অস্পষ্ট যা পাওয়া গেছে সেসবের স্ক্রিনশট নিয়ে রাখা হলো। গাল ভর্তি দাড়ি, চোখে রিমলেস চশমা, আর মাথায় সর্বক্ষণ একখানা টুপি, লম্বা দোহারা চেহারা, গায়ের রং শ্যামবর্ণ সম্ভবত। অমর্ত্য বলল, যা পেয়েছি খড়কুটো হিসেবে তাই দিয়েই কাজ চালাতে হবে। আর চেষ্টা করুন এই ফটোগ্রাফারদের কোন স্টুডিও থেকে হায়ার করেছিলেন সেটা জানার। আমি বেরোচ্ছি আপাতত, তবে ফোন করব আপনাকে। প্লিজ জিনিসটা ফেলে রাখবেন না, কেমন? বলে সেখান থেকে যা যা ছবি এবং ভিডিও নেওয়া সম্ভব সব ফোনে নিয়ে আমরা বেরিয়ে এলাম। বড্ড রোদ উঠেছে আজ, এখন বেলাও হয়ে গেছে। তবে দু জায়গার আদরে পেটটা ভরা। অমর্ত্য বলল, চলো একবার অনিকা মণ্ডলের বাড়িতেও ঢুঁ মেরে আসি। অফিসারকে ওই ফটোগ্রাফের ফটো হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। আবার যেতে হবে আরেক জায়গায়? এই রোদের মধ্যে এত ঘোরাঘুরি? ওই দেখো, এইটুকুতেই হাঁপিয়ে গেলে নাকি? একটা কেসের পিছনে লেগে থাকতে গেলে কয়েক মাসও পার হয়ে যায় মাঝে মাঝে। কি বলো? তার মানে এটাতেও? না না, সেই সম্ভাবনা খুব একটা নেই। আচ্ছা চলো দুজনে এক গ্লাস লস্যি খেয়ে নি, শরীরে বল পাবে। গরমের দিনে গলিতে গলিতে লস্যি আর ঠান্ডা শরবতের ভিড় লেগে থাকে। দর দর করে ঘামের বন্যায় আমার জামার শাহরুখ খানও ভিজে গেছে। লস্যি খেয়ে শরীরে বল এলো বটে। হেলমেট পরে আবার দুজনে ছুটলাম অনিকার বাড়ির দিকে। ওই বালিগঞ্জের দিকে ওর বাড়ি। অনিকা একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একতলা বাড়িটার সবটা জুড়েই ছেয়ে আছে গ্যালন গ্যালন কান্না আর বিষাদ। আমরা বাইরে থেকে মৃদু মৃদু ওর মায়ের কান্নার আওয়াজ পেলাম। মনটা ভারী হয়ে উঠল। মনে হলো অন্য কারোর সঙ্গে গল্প করছেন উনি। অমর্ত্য দরজা খটখট করল। ভেতর থেকে আওয়াজ এলো, কে? আগে আমি একজন ইনভেস্টিগেটর, দরজাটা খুলবেন প্লিজ। ভদ্রমহিলা দরজা খুললেন। আমাদের দিকে অবাক চোখে তাকিয়ে রইলেন। তার চোখ পড়ে বুঝলাম পাতাটা ভেজা। অমর্ত্য ফের বলল, আমি অমর্ত্য শিকদার, আপনার মেয়ের কেসের তদন্তের জন্য আইসি আমায় পাঠিয়েছেন। ও, ভেতরে আসুন। ভেতরে গিয়ে দেখলাম একটা পুরনো ধাঁচের খাটে একজন বয়স্ক ভদ্রলোক খালি গায়ে শুয়ে রয়েছেন মশারির ভিতর। আমাদের দেখে তিনি চটপট উঠে পড়লেন। আমরা হাত জোর করে নমস্কার করতেই উনিও তেমনটাই করলেন। এবার ভদ্রমহিলা বললেন, আপনারা বসুন। আমরা হলাম অনিকার মা আর বাবা। মেয়েটা যে এই বয়সে আমাদের ছেড়ে চলে যাবে তা দুঃস্বপ্নেও ভাবতে পারি। বলে ভদ্রমহিলা মুখে কাপড় চাপা দিয়ে কাঁদতে আরম্ভ করলেন। কিভাবে সান্ত্বনা দেব বুঝে পেলাম না। অনিকার বাবা বললেন, এই বয়সে এসে মেয়ের দেহান্ত করাটা যে কতটা কষ্টের তা বোঝানোর মতো যদি কোনো যন্ত্র থাকতো তাহলে বোঝাতে পারতাম। মেয়েটাকে ভালো জায়গায় পড়ানোর জন্য প্রাণপাত করে দিয়েছি আমি। রক্ত জল করে ওর সব শখ পূরণ করেছি, আর আর তাকে কিনা কেউ এইভাবে। অমর্ত্য বলল, জানি না আপনাদের এই দুঃখের সময় কোন ভাষায় সান্ত্বনা দেওয়া যেতে পারে, তবে আশা করি অনিকার এই অপ্রত্যাশিত মৃত্যুর পেছনে থাকা কালপ্রিটকে আমরা খুঁজে বের করব। তার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। ভদ্র মহিলা বললেন, হ্যাঁ বলুন, আমরা সব রকম সাহায্য করবার চেষ্টা করব। এই যে এইখানে ছবিটা দেখছেন, এই ছবিটা মার্ডার স্পট থেকে পাওয়া গেছে, জানেন তো? হ্যাঁ জানি। আচ্ছা, এই ফটোটা কোথায় তোলা হয়েছিল? সম্ভবত সুমেলির বিয়েতে। হ্যাঁ হ্যাঁ, আমার মাসতুতো বোনের মেয়ে সুমেলির বিয়ে হয়েছে এই কয়েক মাস হলো। এটা তখনই তোলা। আপনার মেয়ে তো মডেলিং এর সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ। যাই হোক, এই ছবিটা যে তুলেছে তাকে মনে আছে আপনার?
না, মনে নেই তো। ওই বিয়ে বাড়িতে কত লোক ছিল, আর এতগুলো দিন হয়ে গেছে, সেসব কি আর মনে থাকে? এরপর অমর তো সেই কম পিক্সেলের ছবিটা বের করলো, যেখানে আমাদের পোটেনশিয়াল কিলারকে অনেক কষ্টে খুঁজে বের করা গেছে। ভদ্রমহিলা ভালো করে দেখে বললেন, আমার তো মনে পড়ে না বাবা, কি জানি হতেও পারে। আচ্ছা, ওই সুমেলি অর্থাৎ যার বিয়ে উপলক্ষে ছবি তোলা হচ্ছিল, তার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই। সেখানে আর বেশিক্ষণ বসলাম না। সুমেলির নম্বর নিয়ে নমস্কার জানিয়ে বিদায় নিলাম আমরা। এখন গন্তব্য বাড়ি। তবে গাড়িতে ওঠার আগে অমর তো ফোন করলো 2 জায়গায়। প্রথমে রাকেশ বাবুর অফিসে। হ্যালো, আমি ইনভেস্টিগেটর অমর্ত্য শিকদার বলছি। কিছুক্ষণ আগে আপনাদের অফিসে গেছিলাম। হ্যাঁ বলুন। খুঁজে পেয়েছেন? জেনারেলি যারা করতো সেই স্টুডিও থেকে ওই টাইমে কাউকে আর পাওয়া যায়নি বলে অন্য জায়গা থেকে ভাড়া করা হয়েছিল। আমরা দেখছি খুঁজে। খুঁজুন খুঁজুন, বেশি সময় নেই। অন্তত স্টুডিওর নামটা জানতে পারলেও হবে। হ্যাঁ স্যার, আই আন্ডারস্ট্যান্ড, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। করুন করুন, আর পেলেই আমাকে জানাবেন, কেমন? হ্যাঁ নিশ্চয়। দ্বিতীয় ফোনটা করলো সুমেলিকে। হ্যালো, আমি ইনভেস্টিগেটর অমর্ত্য শিকদার বলছি। আপনার কাজিন অনিকা মণ্ডলের কেসটা আমি হ্যান্ডেল করছি। ও আচ্ছা, হ্যাঁ বলুন। নিশ্চয়ই জানেন আপনার বোন একটি সিরিয়াল কিলিং এর শিকার, আর আপনার বোনের ডেড বডির পাশে তার একটা ছবি রেখে গেছে কিলার। হ্যাঁ, শুনেছি সেরকমটা। সেই ছবিটি আপনার বিয়ের অনুষ্ঠানে তোলা হয়েছিল। কি, তাই নাকি? হ্যাঁ, সেই জন্যই আপনাকে ফোন করলাম। আপনার বিয়েতে ফটোগ্রাফি যারা করেছিল তাদের কন্ট্যাক্ট আছে? হ্যাঁ, সেফ আছে। বেশ, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন নাম্বারটা। ওকে ওকে স্যার। রাখছি। বলে চোখে সানগ্লাস পরে বাইকে স্টার্ট দিল অমর্ত্য। আমি বললাম, বাহ, এখান থেকেই তো নাম পেয়ে গেলে, আবার মিস সুচেতার খোঁজাখুঁজির দরকার আছে? করুক না, একটু খোঁজাখুঁজি না হয় করুক। এমনিতেই 2টো জায়গার নাম পেলে আমার সুবিধে, তাহলে মিলিয়ে দেখতে পারবো। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। বাড়ি যেতে যেতে প্রায় বিকেল হয়ে গেল। অল্প কিছু খেয়ে দিয়ে বিশ্রাম নিতে নিতে কখন 2 চোখ ভরে ঘুম এসে গেল জানি না। ঘুম ভাঙতেই দেখলাম সন্ধে হয়ে গেছে। অমর্ত্য আমার সামনে চা আর চানাচুর মুড়ি সাজিয়ে রেখেছে। আমি চোখ রোগড়ে বললাম, চাও কি তোমরা লিকার খাও নাকি? কেন, তোমার দুধ চা লাগতো? ওটাকেই তো চা বলে, বাকি তো সব জল। লাল সবুজ দুজনকেই জল বলছো তাহলে? শরীর নিয়ে একটুও সচেতন নয় বুঝি? শরীর নিয়ে সচেতন হব আর একটু বড় হলে, এখনই তো কেয়ারলেস হওয়ার সময়। বেশি কেয়ারলেস না হয়ে খেয়ে নাও। চপ খাবে নাকি? আছে নাকি আশেপাশে দোকান? সে আছে, খাবে নাকি বলো? না, আজ আর দরকার নেই, আবার বেরোতে হবে, ল্যাদ লাগে। আমি না হয় নিয়ে আসছি। আর না না, সেটা করলে আমি আর ওই খাবো না। তুমি বসো শান্ত হয়ে। আর ওই সুমেলি কোনো খবর দিতে পারলো? হ্যাঁ দিয়েছে, গ্লোব স্টুডিও। আমি সেখানে ফোনও করেছিলাম। তাদের সাথে ফোন করে বিশেষ লাভ হয়নি যদিও। লোকগুলো সালা বহুত শয়তান। বললাম একটা লোকের মৃত্যুর কেস, তাতেও ঢ্যামনা এমন ডোন্ট গিভ আ শিট টাইপের বিহেভ করলো যে কি বলবো তোমাকে। তাহলে আচ্ছা করে কাঁচা দিতে হবে নাকি? না না, কাল সকালে যেতে বললো, গিয়ে দেখি কি খবর পাই। সেদিন আর এমন কিছু আকর্ষণীয় ঘটল না। আমাদের হাতে যা যা খবর আছে সবই থানায় জানিয়ে দিল অমর্ত্য রাতের দিকে। বোধহয় অফিসারকে ফোন করেছিল। রাতে রুটি তরকা খেয়ে ঘুমোতে যাওয়ার সময় অমর্ত্যর ব্যাগ থেকে বের করলো একটা মোক্ষম জিনিস। আমি দেখে অবাক। বললাম, এই সেরেছে, কখন নিলে? নিয়ে নিয়েছি এক সময়, চলে তো? আরে আলবাত চলে, তুমি বসো, আমি বানাই। দুজনে মিলে বোতল খুলে আস্তে আস্তে ঢাললাম।
স্পিকারে হালকা করে পুরনো দিনের হিন্দি গান চলছে। আমার মনটা 2 পেগের পর দার্শনিক, 3 পেগের পর হিটলার আর 5 পেগের পর খুবই সুকান্ত হয়ে পড়ে। মনটা এত খারাপ হয়ে গেল হঠাৎ সবকিছু ভেবে যে নিজেকে সামলাতে পারলাম না। মনের দুঃখে বললাম, দেখো আমার তো আমার বাড়ির অবস্থা খুবই খারাপ। আমি নিজে হয়তো ফ্রিল্যান্স করে বেশ কিছু টাকা ইনকাম করেছিলাম, কিন্তু ওতে বিশেষ মন লাগেনি। এখনো ওটার কিছু বেঁচে আছে, সেই দিয়েও চলছে সংসার। আমার আমার সত্যি সত্যি একটা ভালো কাজের দরকার। আরে হবে হবে, সব হবে। এই কেসটা আমার সাথে থাকো, আমার কিছু তো নেটওয়ার্ক আছে, ঠিক হয়ে যাবে। হয়ে যাবে বলছো? হ্যাঁ, তাহলে হয়ে যাবে। তোমার গার্লফ্রেন্ড আছে? কে? গার্লফ্রেন্ড? বাবা, কি সব আলবাল কথা বলছো? হ্যাঁ, গার্লফ্রেন্ড থাকা উচিত তোমাদের। উইকেন্ডে নিয়ে যাবে ঘুরতে, উইকে 2 দিন ক্যাফেতে, বাইকে চড়িয়ে দুলতে দুলতে এই পথ যদি না শেষ হয় গাইবে। দোষ এমন করে বলছো, মেয়ে যেন পুষবে। ভালোবাসলে এমনি চায়ের কাপে আর তোমার হারকিউলিস সাইকেলে থেকে যাবে। আর তারপর আমায় টুপি পরিয়ে বড় লোকের কারোর সাথে ভেঙে যাবে, তাই তো? ওহো মামা, ওই গল্প চোখের সামনে দেখেছি। আমার এই বন্ধু কর্পোরেটে দিন মজুর খাটে। মেয়েটা খুব ভালো ছিল, কিন্তু থাকলো না। মেয়েটার বিয়ের রাতে ওই বন্ধুটা যা কেঁদেছিল না মতো, দেখলে মনে হবে যা আছি ভালো আছি। বুঝলাম, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। তুমি দেখেই শিখে নিয়েছ। আরে তোমার ভাগ্যে যে রূপসী জুটবে, সে কি এমনটা হবে নাকি? কি যে তোমার ভাবনা কে জানে। রাত বেশি জাগলাম না, তবু 9 করে 2 বেজেই গেল। আমি তখন প্রায় উল্টেই গেছি, কিন্তু অমর তো দেখলাম বেশ স্ট্রং আছে এখনো। চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা উঠে বাড়িতে একবার ফোন করে খবর নিলাম মা বাবার। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হলো গ্লোব স্টুডিওর উদ্দেশ্যে। একটা ছোট্ট দোকানে বছর 50-এর একজন কাকু বসে আছেন। ভদ্রলোককে সবটা বোঝানোর পর তিনি বললেন, ছবিও দেখলাম, কথাও শুনলাম। একে খুব একটা যে চেনা লাগছে তাও বলতে পারছি না। আমার ভাই মূলত এইসব ওয়েডিং করে, ওই বলতে পারবে। অগত্যা আমাদের আবার সবটা প্রথম থেকে বোঝাতে হলো আরেকজনকে। ভদ্রলোকের নাকে দুল, কানেও দুল। যেটুকু অংশ বেরিয়ে আছে তাতে লক্ষাধিক ট্যাটু করা। মাথার টাক, তবে উঁকি দিলাম সেখানেও একখানা ট্যাটুর অপেক্ষায়। গায়ের রং কালোর উপর, তাই অর্ধেক ট্যাটু মিশে গেছে দেহের সাথে। তিনি ছবিটা ভালো করে দেখে বললেন, মনে তো হচ্ছে এটা জগাই দেয়। হ্যাঁ, ঠিক ওরকমই লাগছে। আমি মনে মনে ভাবলাম, এরকম সিরিয়াল কিলারের নাম শেষমেশ জগাই। বড্ড হতাশ হলাম বটে। ভদ্রলোক আরো বললেন, এই এমনিতে কাজ করে না আমাদের সাথে। মনে হয় তখন লোক কম পড়েছিল, তাই বিট্টু মনে হয় ধরে নিয়ে এসেছিল ওকে। তাহলে এখন করণীয় কি? একে কোথায় পাবো? দেখুন, আপনারা যেমনটা বললেন, লোকটা কি আদৌ সেরকম কিছু করতে পারে? একলা থাকে, নিজের মনে কি সব বকতে থাকে যেন। সেই লোক এভাবে সিরিয়াল কিলিং টিলিং করবেই বাকি করে, তাই না? দেখুন, কে কি করতে পারে আর না পারে তার আন্দাজ করাটা আমাদের কাজ নয়। আসল কিলারকে ধরাই আমাদের কাজ। আপনি দয়া করে এর অ্যাড্রেস জানান আমাদের। বেশ বেশ, আপনি রেগে যাবেন না আবার। এই এই বিট্টু, এদের দুজনকে একটু জগাইদার বাড়িতে নিয়ে যা তো।
বিট্টু ছেলেটা ভেতর থেকে এসে খানিকক্ষণ গাঁয়গুই করলো যাওয়ার জন্য। ওর চোখ মুখ দেখে বুঝলাম যেতে একদমই ইচ্ছে নেই, তবুও জোর করে মালিক পাঠাচ্ছে। আমি বললাম, 3 জনে বসবো নাকি? আর কি করা যাবে, বসে পড়ি। গাড়ি চালাচ্ছে অমর্ত্য, সবার শেষে আমি, আর আমাদের দুজনের মাঝে বসেছে বিট্টু নামক ছেলেটি। সে এমনভাবে বসেছে যে আমি একেবারে লাইটের উপর উঠে গেছি। অমর্ত্যকে বললাম, এই হাত কাটেনো না, পড়ে যাব কিন্তু। যেতে যেতে অমর্ত্য দেখলাম ট্যাঙ্কের উপর উঠে গেছে। হঠাৎ একবার গাড়ি চালাতে চালাতেই বলল, ভাই একটু ঠিক করে বসো, আমার দুটো তো গলেই যাবে। কে জানে বিট্টু আদৌ ঠিক করে শুনছে কিনা। ছেলেটা একবার ডান দিক দেখালো, অনেকটা পথ চলে যাওয়ার পর বলল, মনে হয় ভুল পথে চলে এলাম স্যার, এদিকটা নয়। আবার গাড়ি ঘুরিয়ে চলি অন্যদিকে। সেদিক দিয়ে যেতে গিয়ে আবার বলে, এদিকটা নয় স্যার, মনে হয় ওই চায়ের দোকানের মোড় থেকে বাঁদিক নিতে হতো। অমর্ত্য এবার রেগে গেল, গাড়ি থামিয়ে বলল, তোমার মাথায় ক্যাড়া আছে নাকি ডিসলেক্সিয়া আছে? আগে গেছো কখনো? হ্যাঁ গেছি, তবে বেশি না, তাই মানে গুলিয়ে গেছে স্যার। এই শোনো, আগে ঠান্ডা মাথায় ভাবো, তারপর যাবো। এভাবে মুডের মতো রোড সুইং করলে হবে না। আমার গাড়ি তেলে চলে, জলে নয়। এবার ছেলেটা বেশ খানিকক্ষণ সিরিয়াস হয়ে ভাবতে লাগলো। আমারও আর এই ভ্যানতারা ভালো লাগছে না। ভাবনা চিন্তা শেষ করে বলল, স্যার এই বাঁদিকটাই পাক্কা। শিওর তো? নাহলে কিন্তু উল্টো পাল্টা জায়গায় গিয়ে ছেড়ে দিয়ে চলে আসবো একবারে। না না সত্যি স্যার। ঠিক আছে চলো। ভগবান রক্ষে করেছে, এবার সে রাস্তা চিনতে পেরেছে। এদিকে রাস্তা খুব একটা ভালো না, চারিদিকে শুধুই পাথর ছড়িয়ে আছে বিশ্রীভাবে। প্রায় আরো মিনিট 10 পরে আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যে। স্যার এইটাই, আমি শিওর। আমরা দৌড়ে গেলাম একটা ঘুপচি মতো ঘরের সামনে, কিন্তু গিয়ে দেখি ঘরের বাইরে তালা ঝুলছে। বেশ কয়েকবার দরজা ঠকঠক করলাম, জোরে জোরে ডাকাডাকি হলো, কেউ আছেন, কেউ আছেন? কিন্তু কোনো সাড়া নেই। অগত্যা আমরা সেখান থেকে ফেরার পথ ধরলাম। অমর্ত্য জিজ্ঞেস করল, এই লোকটা কোথায় গেছে বলতে পারো? সে আমি কিভাবে বলবো স্যার, এর সঙ্গে তেমন কাজ তো করি না আমরা, তাই। আচ্ছা ঠিক আছে, আমি নজর রাখবো। আশেপাশে তো কোনো বাড়ি ঘর দেখছি না। যাই একবার চায়ের দোকানে খবর নিই। লোকটার ঘর থেকে বেশ খানিকটা দূরে একটা চায়ের দোকান আছে। আমরা সেখানে গিয়ে দেখি একজন বৃদ্ধ লোক বসে বসে ঘুমোচ্ছেন দোকান সামলানোর বদলে। এই যে শুনছেন, শুনছেন মশাই? হ্যাঁ, কে বললেন দোকানদার। বলছি যে ওই যে ওপারে যে ঘরটা আছে, হ্যাঁ ওইদিকে, ওখানে যে থাকে তাকে চেনেন? ওখানে? হ্যাঁ, ওখানে তো জগাই থাকে। সেই জগাইকে আজ দেখেছেন? আজ না না, দেখিনি তো। ও তো বাড়িতে নেই, কখন ফেরে বলতে পারবেন? না না, কিভাবে বলবো? আমি কি ওর শ্বশুর নাকি? যান যান, আমার দোকানের কাজ করতে দিন। বলে সঙ্গে সঙ্গে লোকটা আবার ঘুমিয়ে পড়ল নিজের চেয়ারে। কি অদ্ভুত সজাগ দোকানদার রে বাবা, কথা নেই বার্তা নেই, খালি ঘুমিয়ে পড়ে। এই লোক চৌকিদার হলে নির্ঘাত পেনশনেও সাসপেনশন পেত। যা বুঝলাম এখানে আর বিশেষ কোনো কাজ আপাতত নেই। অমর্ত্য দূরে গিয়ে অফিসারকে ফোন করতে গেল। তারপর ফোন কল শেষ হয়ে গেলে বলল, আইসিকে জানিয়ে দিয়েছি, আপাতত আমাদের আর এদিকে ঢু মারতে হবে না, একেবারে লোকেশন সেন্ড করে দিয়েছি। গ্লোব স্টুডিওতে ছেলেটাকে নামিয়ে দিয়ে আমরা বাড়ির পথ ধরলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, আজকে এটুকুই, আর কিছু অ্যাডভেঞ্চার হবে না? অ্যাডভেঞ্চার? বাবা, কালকে তো ওইটুকুতে হাঁপিয়ে গেছিলে, আজকে আবার এটা কম লাগছে কেন? না মানে তেমন কিছু তো করলাম না। বলা যায় না, ঠাকুর করুক আবার কোনো নতুন খুনের কেস না বের হয়। আচ্ছা, ওই সুচেতা তোমায় জানিয়েছিল কোথা থেকে ফটোগ্রাফার নিয়েছিল ওরা? হ্যাঁ, কালকে সন্ধ্যেবেলায়।
আমায় জানাওনি তো। কি করতে জানাবো? তুমি জানতে চেয়েছিলে? না, জানতে চাইনি অবশ্য। সেই জন্যই আর বলিনি। ও বলেছে ওরা ফটোগ্রাফার হায়ার করেছিল ক্লিকোগ্রাফ স্টুডিও থেকে। আরে বাস, আরেকটা নাম। তাহলে সেখানে যাচ্ছি না কেন আমরা? সেখানেই তো যাচ্ছি, শুধু তোমায় বলিনি। আমি অবাক বনে গেলাম। এই নিয়ে লুকোচুরের কি আছে? কি জানি, গোয়েন্দা মানুষের আইকিউ আমাদের চাইতে অনেক বেশি কিনা। এই স্টুডিওটা আগেরটার চাইতে ঢের বড়। এখানে বাইরে সুন্দর বসার জায়গা আছে, যেখানে একটা সুন্দরী রমণী বসে আছেন রিসেপশনে। এসির মধ্যে বসে আছি, আর সঙ্গে সঙ্গে সামনে চলে এলো দুটো কোল্ড ড্রিঙ্কস, কোক আর ফ্যান্টা। ভাবলাম কোকটা নেব, কিন্তু অমর তো আগে তুলে নিল ওটা ট্রে থেকে। ধুর ছাতা, ফ্যানটা খেতে আমার কখনোই পোষায় না। অগত্যা এছাড়া আর উৎকৃষ্ট পানীয় এখন কোথায় বা পাবো ভেবে চুপচাপ ওটাই খেয়ে নিলাম। এবার আমাদের ভেতরে ডাকলেন একজন বছর 30-এর ভদ্রলোক, ছিমছাম চাপ দাড়ি, মুখে চওড়া একটা হাসি, আর চোখের কোণে পরিষ্কার না করা পিছুটি। মিষ্টি হেসে বললেন, নমস্কার নমস্কার, আমি ভিকি দেব, এই স্টুডিওর মালিক আমি। আপনার আমার সাথেই কথা হয়েছিল। ও আচ্ছা, আপনাকে যেমনটা বললাম, আমরা জেনেছি আরেক জায়গা থেকে এই ফটোগ্রাফারের নাম হলো জগাই। তার বাড়িও গিয়েছিলাম, বাট ওকে পাইনি। আমার জেনারেলি সবার মুখ মনে থাকে, বাট এই লোকটার মুখ অনেক দেখেও মনে পড়ছিল না। শেষমেশ আমার টিমের একজন মনে করালো যে 1-2 বার নাকি আমাদের সাথে কাজ করেছে। যেহেতু এটা একটা সিরিয়াস কেস, তাই আমি ওকে বললাম, কি ঠিক করে বলছিস তো? ও বেশ কনফিডেন্সের সাথেই বললো ও ঠিক চিনতে পেরেছে এটা ওই লোকটাই। সেই ছেলেটি কি আছে এখন? না, আজ তো নেই। আসলে ওর মায়ের শরীর খারাপের জন্য গ্রামের বাড়ি যেতে হয়েছে। বাই দ্য ওয়ে, তাতে কোনো সমস্যা নেই, আমি আপনাকে সব রকম হেল্প করতে রাজি আছি। ওই লোকটার নাম বলতে পেরেছিল? না স্যার, ওর নামটা মনে নেই, তবে লোকটা খ্যাপাটে ছিল এটুকু জানালো। শেষে পেমেন্টের সময় ওকে একটা কাঁচা খিস্তি মেরে পালিয়ে গেছে। স্ট্রেঞ্জ, এমন একটা লোক যাকে কেউই ভালোভাবে চেনে না, জানে না, অথচ সে আমাদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, খুন করছে। কি আশ্চর্য বিষয় বলুন তো। হ্যাঁ, আশ্চর্যই বটে। কি জানি এখন কোথায় লুকিয়ে আছে। যে লোকের কোনো ঠিকঠাক ট্রেস পাওয়া যাচ্ছে না, তাকে ধরবো কি করে বলুন তো? কিছুই বুঝে উঠতে পারছি না। লেট মি নো ইফ আই ক্যান ডু মোর। হ্যাঁ, সে অবশ্যই। আপাতত উঠি, আর কোনো আপডেট পেলে জানাবেন। আমরা ক্লিকোগ্রাফ থেকে বেরিয়ে এবার বাড়ির পথ ধরলাম। আমি জিজ্ঞেস করলাম, কি বুঝলে? কোনো ক্লু পাচ্ছ? পাচ্ছি না তো বস, পাচ্ছি না। সালা পারফেক্ট ক্রাইম করে পালিয়ে যাচ্ছে বারবার। এখন আপাতত আমাদের কোনো কাজ নেই, পুলিশ যা করার করবে। পুলিশ কি আদৌ কিছু করছে? একবারও তো দেখলাম না। এই কেসে একদিক সামলালে চলবে? যেমন দেখো, পুলিশ অনিকা মণ্ডলের ঠিকুজি কুষ্টি বের করে তার সব বয়সের ফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের তালিকা তৈরি করেছে। কোন বয়সে কোন প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিল সবটা জানে। কোন বান্ধবীর সঙ্গে কখন বিচ্ছেদ, কখন প্যাচআপ, কখন পার্টি, কখন দক্ষিণেশ্বর, সব কিছুর লিস্ট তৈরি আছে একেবারে। রাকেশবাবুর ব্যাপারেও একই জিনিস। তাহলে খুনিকে ধরতে পারছে না কেন? কারণ খুনি হয়তো সেই তালিকার ধার ধারে না। এই অনিকা মেয়েটা এমনিতে ভালো হলেও বড় খেলোয়াড় ছিল। খবর পেলাম লাস্টের আগের বয়ফ্রেন্ডকে চিট করেছিল বাজেভাবে। সেই বয়ফ্রেন্ড একেবারে রেড হ্যান্ডেড সিনেমা হলের বাইরে অনিকাকে চিট করতে ধরেছিল। ব্যাস, বিশাল চিৎকার চেঁচামেচি, লোক জড়ো করে বাওয়াল। তাই তো পুলিশ ওই ছেলেটাকে একদম নাকানি চুবানি খাওয়াচ্ছে। ছেলেটাকে কাস্টডিতে ঢোকাবে বলে ভয় দেখিয়ে ইন্টারোগেশন রুমে অনেক জ্বালাতন করেছে, বাট ক্লিন চিট পেয়েছে ছেলেটা। এখন দেখা যাক কি হয়। এই অ্যাঙ্গেল তুমি আগে দেখোনি কেন? আমি জানতাম এই অ্যাঙ্গেলে খুনটা হচ্ছে না, তবে পুলিশ রুটিন ইনভেস্টিগেশনে কিছুই বাদ দিতে পারে না। এখন তাহলে আমাদের কাজ কি? চুপচাপ বসে থাকা, কারণ যা ইনফরমেশন দেওয়ার আমি দিয়ে দিয়েছি। অফিসার আমায় লো থাকতে বললেন 2 দিন। জগাই মাস্টারকে খুঁজে বের করেছি আমি, দেখা যাক তাকে ধরে কিছু হয় কিনা।
আমি গোয়েন্দা বইতে যেরকম পড়েছি এই অমর্ত্য কিন্তু সেরকম নয়। গোয়েন্দা সেখানে পুলিশের সঙ্গে এক প্রকার যুদ্ধে নামে, কে আগে কেস সলভ করবে। কিন্তু এ তো দেখছি পুলিশের আন্ডারে রয়েছে একেবারে। আমি আমার কথাটা পারলাম। এই আমার কাজের কিছু ব্যবস্থা হলো? ও, তোমায় এসবের মধ্যে বলতেই ভুলে গেছি। একজন চেনাশোনা এডিটর আছেন আমার, তাকে বলেছিলাম আগামী পরশু তোমায় ডেকেছেন অফিসে। কি? এটা আমায় আগে বলবে না? সো সরি, বলা হয়ে ওঠেনি। তুমি এক কাজ করো না, কাল একবার বাড়ি গিয়ে ফর্মাল নিয়ে আমার এখানে চলে এসো। এই কেসটা শেষ না হওয়া অবধি তোমায় বাড়িতে যেতে দিতে ইচ্ছে করছে না। আরে সেরকম বললে কি হয়, বাড়িতে আমারও কাজ আছে। বাই দ্য ওয়ে, বাড়ির সবাই ঠিক আছে তো? হ্যাঁ, ভালোই আছে, থ্যাঙ্কস ফর আস্কিং। আজকে রাতেও হবে নাকি? না না, আজ বিকেলে চপটাই হোক, অত নেশা করে লাভ নেই। মাঝখানে হাওয়ার মতো কেটে গেল 2 দিন। নিজেকে সাজাতে বাড়ি গেছিলাম একবার। মাসকাবাড়ির হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো থেকে তেল, নুন, চিনি কিনে দিয়ে এলাম। আমার ট্যাকে আর বেশি বেঁচে নেই। হরলিক্সের শিশিতে হাত দিলাম আবার। এককালের ইনকাম এখানেই জমিয়ে রেখেছে আপাতত। মা আবার নিজের লুকোনো ক্যালেন্ডারের মধ্য থেকে 200 টাকা বের করে আমায় দিল। বলল, এই নে, না করবি না, সাবধানে পরীক্ষা দিস। আমি হেসে ফেলি। পরীক্ষা বলায় কোনো প্রতিবাদ করি না। মশারির অবস্থা খুব খারাপ। এখানে কাজটা জুটে গেলে একটা ভালো মশারি নেব, বেগুনি রঙের। বাবার ইনহেলার দেখলাম প্রায় ফুরিয়ে গেছে। মায়ের আবার বাতের ভীষণ যন্ত্রণা। ডাক্তার দেখানোর কথা বললেই বলে, ধুস ছাগল, ডাক্তার ওষুধ লিখবে বলে কত টাকা নিয়ে নেবে। আমার ওসবের দরকার নেই রে, এমনি ঠিক হয়ে যাব। তারপর ঘোরাতে ঘোরাতে হাঁটবে আমারই চোখের সামনে। দেখি একটা ভালো ডাক্তার দেখাবো এবার জোর করেই। অমর্ত্যর বাড়িতে গিয়ে অত সুন্দর সিস্টেমে থাকার পর বাড়িতে এসে বুঝলাম আমাকে কতটা বড় হতে হবে। এই দুটো মানুষের মুখে হাসি ফোটাতে হবে, শরীরের সব কষ্ট দূর করতে হবে। ঘর এমন থাকলেও হয়তো চলবে, শুধু ঘরের মানুষগুলো ভালো থাকলেই হবে। তাদের যেন নকল মুখোশ পরে আমি ভালো আছি বাবা বলতে না হয়। নার্ভাস হয়েও কথাবার্তা ভালোভাবেই হলো। আমার প্রিভিয়াস কাজ দেখালাম, অমর্ত্যর রেফারেন্সও ছিল। এক কথায় কাজ পেয়ে গেলাম। স্যালারি সব কেটে কুটে ইন হ্যান্ড যা আসবে তাতে ঘরের লোকগুলো ভালোই থাকবে। মন খুশি করে হাতে একখানা টিপিক্যাল বাঙালি ছেলের মতো রসগোল্লার হাড়ি নিয়ে নিলাম। এক প্রকার নাচতে নাচতে গলির মোড়ে পৌঁছেছি। এমন সময় আমার সামনে ঘটে গেল একটা দুর্ঘটনা। আমার সামনে, একদম একদম সামনেই পড়ে আছে একটা লাশ। আমি শিওর ওটা একটা ডেড বডি। একটা মেয়ে, বয়স 23 কি 24 হবে। তার রক্তমাখা হাত নিস্তেজ হয়ে পড়ে আছে। পরনে একটা সাদা কুর্তি, হলুদ ওড়নাখানা সামান্য লালচে হয়ে বাতাসের সঙ্গে খেলা করতে করতে দুলছে। আমার হাত থেকে আর একটু হলেই মিষ্টির হাঁড়িটা পড়েই যেত। কোনো মতে সেটাকে মাটিতে রেখে চিৎকার করার চেষ্টা করলাম। মেয়েটার পেটে ছুরি মেরেছে কেউ। এবার লক্ষ্য করলাম তার ওড়নার আড়ালে উঁকি দিচ্ছে একটা ছবি, খুব সুন্দর পোজ দেওয়া একটা ছবি। সম্ভবত পোর্টফোলিও বানিয়েছিল কোনো কাজের জন্য। কি এখন ঠিক আছো? হ্যাঁ আছি। তোমার অবস্থা তো খুব খারাপ হয়ে গিয়েছিল। এই মেয়েটাকেও চিনতে নাকি? আরে না না, মেয়েটার মুখটা দেখে ভয় লেগে গেছিল। কিভাবে চোখ খোলা রেখে তাকিয়েছিল, তারপর পোজ দিয়ে রয়েছে অবিকল ছবিটার মতো। উফ, পুরো ফেটে হাতে চলে এসেছিল গো। বুঝেছি, ঠিক আছে, এখন একটু রেস্ট নাও,
পুলিশ কি জিজ্ঞাসা করলো? ওই যা করে সেসব উত্তর দিয়েছি। তবে এটা তো ওই কিলারের কাজ। তোমার পুলিশ ডিপার্টমেন্ট কি খুঁজে পেল না জগাইকে? ঠিক আছে, আজ আর এই নিয়ে কথা বলছি না, তুমি বিশ্রাম নাও। তোমার বাড়ির অ্যাড্রেস বলো, নিয়ারেস্ট দোকান থেকে অনলাইনে মিষ্টি পাঠিয়ে দিচ্ছি, কাল কথা হবে। আমি অ্যাড্রেস বললে ঘরের আলো বন্ধ করে চলে গেল অমর্ত। ইস, আমার আজকের ভালো দিনটাই মাটি হয়ে গেল একেবারে। গায়ে চাদরটা জড়িয়ে নিলাম। এসির ঠান্ডা হওয়া বেশি চিন্তা করতে দিল না। অজান্তেই চোখের পাতা সুইচড অফ হয়ে গেল। পরদিন সকাল, পাউরুটির ভেতর চিজ টিজ দিয়ে ছড়িয়ে তৈরি বালি ডাইনি আর প্রিম্যাচিওর বেবির মতো ডিম সেদ্ধ ঠুসে একটু আরাম করতে না করতেই অমর্ত বলল, শাওন, জগাই ধরা পড়েছে। আমি খাওয়া দাওয়া রেখে বললাম, কবে, কোথায়, কিভাবে? আজ সকালে লুকিয়েছিল খিদিরপুরের একটা বস্তিতে, সেখান থেকে তুলে নেওয়া হয়েছে ওকে। এখন জেলেই আছে, বেধড়ক কেলানো হয়েছে। বাহ, এ তো চমৎকার খবর। এই ওর কাছ থেকে ক্যামেরা পাওয়া গেছে? ক্যামেরা, ছবি সবই পাওয়া গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। ব্যাস, তাহলে তো এই কেস মিটেই গেল। মালটাকে ধরতে সবার তো পেছন মেরে গিয়েছিল। ওহ, কি যাচ্ছে তাই কেস রে বাবা। হ্যাঁ, তা ঠিক। আমি আবার গিয়ে দেখে আসবো, যাবে নাকি? এরকম একটা সাইকো কিলারকে দেখতে ভয় লাগছে বটে, তবে চলো, আমার কোনো আপত্তি নেই। দেখো বাবা, শরীর ঠিক আছে তো, নাকি ওখানে গিয়ে আবার প্রেগনেন্ট মহিলার মতো ওই ওয়াক ওয়াক করবে? না না, ডেলিভারি হয়ে গেছে, এখন ঠিক আছে গুরু। আমার মনটা খুশি হয়ে গেল। লোকটাকে দেখার খুব ইচ্ছে করছে। ক্যামেরা করার সৌজন্যে অনেক লোককে দেখেছি বটে, তবে একজন সিরিয়াল কিলারকে চোখের সামনে দেখার সৌভাগ্য আমার এর আগে হয়ে ওঠেনি। অমর্তর বাইকে চড়ে থানায় পৌঁছে এই প্রথমবার আইসির সাক্ষাৎ পেলাম। গুরুগম্ভীর লোকটা আমাকে দেখে আড়ালে অমর্তকে কিছু বলল। তারপর অমর্ত কিছু বুঝিয়ে বলায় আমার দিকে আর তাকালো না। ওর সাথে আস্তে আস্তে এগিয়ে গেলাম একটা দমবন্ধ ঘরের দিকে। চারদিক বন্ধ একটা ঘর, যার কেন্দ্রবিন্দুতে বসে আছে একটা মধ্যবয়স্ক লোক। কেমন উস্কো খুস্কো চুল, দেখেই বোঝা যায় অনেকদিন স্নান টান করেননি। মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে, জামা কাপড়ের অবস্থাও খারাপ, চোখে ঘুমের অভাব স্পষ্ট। আমাদের দিকে তাকিয়ে কেমন আতঙ্কিত হয়ে বলল, আমি 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 খুন করিনি, আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ, আমি নির্দোষ। তাই নাকি? তাহলে খুনগুলো কে করলো? ওখানে সব ফটো তো আপনার ক্যামেরা দিয়েই তোলা হয়েছে। তো বলছি আপনাকে, বিশ্বাস করুন, আমি খুন করিনি, আমি কিচ্ছুটি করিনি। আমার 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 কারোর ওপর কোনো রাগ নেই, আমি সাধারণ একটা মানুষ। আমাকে ফাঁসানো হচ্ছে হুজুর, ফাঁসানো হচ্ছে। হুজুর? না না, আমি কোনো হুজুর নই, আমি গোয়েন্দা। আমরা সিসিটিভি ক্যামেরায় আপনাকে দেখেছি, আর সব কটা ছবি যে আপনার ক্যামেরায় তোলা তার প্রমাণও আছে। এইগুলো নিয়ে আপনি কি বলতে চান? মিথ্যে, 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 সব মিথ্যে, সব মিথ্যে। আমি আমি এসব করিনি গোয়েন্দা। ওরা আমায় কারা? কারা তোমায় কি? কিছু না, কিছু না, চুপ চুপ চুপ। বলে মুখে আঙুল দিয়ে চুপটি করে পা মুড়ে বসে পড়ল। সত্যি বলতে আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল। বিবেকের তাগিদে রাকেশবাবু, অনিকা আর চান্দ্রেই, অর্থাৎ গতকাল আমার সামনে যার খুন হয়েছে, তাদের কথা ভেবে যেমন রাগ ধরছিল, তেমন এই খ্যাপাটে পাগল লোকটার বেচারা স্বভাবে মনে আগুন জ্বলছিল। আমি বেরিয়ে এলাম ওই রুম ছেড়ে। ধুস, আমি পারবো না থাকতে। বাইরে বেরিয়ে একটা সিগারেট ধরিয়ে কয়েকটা টান দিতেই দেখলাম কিছুক্ষণ পরেই বাইরে বেরিয়ে এলো অমর্ত। আর কি কথা হলো? লোকটা সম্পর্কে কিছু বুঝলে, নাকি পুরো ডিনাই করে যাচ্ছে? বুঝলে শাওন, ও কিছু একটা গোপন করছে, কিছু একটার ভয় আছে ওর।
আমার ইনস্টিংক্ট বলছে খুনটাও করেনি। খুনও করেনি? এটা এটা তুমি কি বলে দিলে সাতকাণ্ড পড়া রামায়ণে? না, সীতা কারোর বাপ নয় যেমন সত্যি, তেমন এই জগাইবাবু যে খুনি নয় এটাও সত্যি। ভদ্রলোক কিছু একটা ভয় পেয়েছেন। যে কেস শেষ হয়েছে বলে ভেবেছিলাম, এখন অমর তো বলছে সেটা ইন্টারভাল ছিল। আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে বললাম, যা বলছো ভেবে বলছো তো? একে নিয়ে কিন্তু মিডিয়ায় 6 লাভ। সকাল থেকে হাজার হাজার লোকজনকে উত্তর দিতে দিতে পুলিশ ক্লান্ত। সেখানে তোমার এরকম স্টেটমেন্ট কিন্তু বিপজ্জনক হতে পারে। কিন্তু যেটা সত্যি সেটা তো আর বদলে যাবে না, তাই না? অফিসারকে বলেছো? বলবো। আমরা বাইরে কথা বলতে বলতেই হয়তো কোনো কাজেই বেরিয়েছিলেন সেই অফিসার। এবার অমর তো তার কাছে গিয়ে বলল, স্যার একটা কথা আছে বলে নিজের সন্দেহের কথা বর্ণনা করল। দেখলাম রোদের তাপেই হোক কিংবা অমর্তর কথায় অফিসারের মুখ একেবারে লাল হয়ে উঠল। ভদ্রলোক গম্ভীর গলায় বললেন, তুমি জানো তো তুমি কি বলছো? আগে স্যার ভালো করে জানি। আমার মনে হয় আমাদের আরেকবার এক্সামাইন করা উচিত। তবে এই কথা পাঁচকান করতে হবে না। তুমি আজকে নিজে থেকে খোঁজাখুঁজি করো, দরকারে জাস্ট একটা টেক্সট করবে, লোক চলে যাবে। ওকে স্যার। অমর তো হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বলল, চলো চলো, আর দেরি নয়, এখন একটুও সময় নষ্ট করা যাবে না। কিন্তু যাবেটা কোথায়? ওই জগাইয়ের বাড়ি। এবার ভেতর থেকে জায়গাটা দেখব। আমার মন বলছে ওখানেই আমরা কিছু একটা মিস করছি। যেমন কথা তেমনি কাজ। হুড়মুড়িয়ে গাড়ি টেনে চললাম জগাইয়ের বাড়ির উদ্দেশ্যে। অমর তো বলল, পাহাড়ে গাড়ি চালিয়ে অভ্যাস আছে, একবার যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তা ভুলি না। আমি সালা নিজেও কনফিউজড ছিলাম অনেকটা সময় ঠিক দিকে যাচ্ছে কিনা। শেষমেশ সেই ঘুমন্ত চায়ের দোকানিকে দেখে বিশ্বাস হলো না, পথ ভুল করিনি। এগিয়ে গেলাম জগাই বাবুর বাড়ির দিকে। মা, এখানে দুজন পুলিশ দাঁড় করিয়ে রেখেছে দেখছি। অমর তো গাড়ি থেকে নেমে পুলিশদের কাছে এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিল। এও বলল, আইসি কমলেশ্বর বাবু ওকে সার্চ করতে বলেছে। কিন্তু মুখে বললে তো আর হবে না। অগত্যা ফোনটা করে ধরিয়ে দিতেই কনস্টেবলরা রাস্তা ছেড়ে দাঁড়ালো। একটা ছোট্ট ঘর। আমরা দুজনে হাতে গ্লাভস পরে নিয়েছি সাবধানতা অবলম্বন করতে। ঘরটা বেশ নোংরা হয়ে আছে, চারিদিকে মাকড়সার জাল আর ধুলোবালিতে ভর্তি। নোংরা গদি, একপাশ ভাঙা প্লাস্টিকের ডাইনিং টেবিল, একটা পুরনো আমলের ভিডিওকনের টিভি, একটা স্টিলের খাট আর এক হাঁড়ি জল। একখানা প্রায় ভাঙা আলনা আর আলমারি ঘরের এক কোণে রয়েছে। আলমারির পাশে দেয়াল থেকে ঝুলছে ঠাকুরের সিংহাসন, যাতে ঠাকুর তো নেই, বরং একখানা রাউটার অ্যান্টেনা মেলে ঝুলছে। আমি অত্যুক্তি করে বললাম, ব্যাচেলার ছেলেদের চেয়ে নোংরা বোধ হয় আর কিছু নেই। হ্যাঁ, কি 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 আমাকেও ঠেস দিলে নাকি? হো সরি, না না, এগেই বলছি। মোটামুটি পুলিশ যা পেরেছে সবই নোংরা করে দিয়ে গেছে। তবুও আমাদের খোঁজাখুঁজি অব্যাহত থাকলো। আস্তে আস্তে খাটের তলার ঝাঁটা থেকে শুরু করে সিলিংয়ের ফ্যান অবধি সবই মোটের উপর দেখতে লাগলাম। এই ঘরে ভদ্রলোকের দামি যা কিছু আছে তার কিছু জিনিস পুলিশ বাজেয়াপ্ত করেছে, যেমন ল্যাপটপ, মোবাইল ইত্যাদি ইত্যাদি। তবে এক কোণে একখানা কাঠের টেবিল চোখে পড়ল। জিনিসটা খুব একটা পুরনো নয়, তবে তাতে ভদ্রলোক খরচ করেছেন বোঝা যায়। এখানেই সম্ভবত তার কাজকর্ম চলত। কিছু বই খাতা আছে, আর আছে কিছু পুরনো ক্যামেরার আইটেম। আমি সবগুলো খুলে দেখে বুঝলাম এগুলো পুরনো মাল, তবুও লোকটা যত্ন করে রেখে দিয়েছিল। খাতা বই ঘেঁটেও তেমন কিছু মিলল না। হঠাৎ করে কিছু কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে অমর তোর হাতে এলো একটা A4 পেপার। আমিও সেদিকে চোখ দিলাম। বিশ্বাস করবেন না,
জীবনে আমি এত শকড আগে কখনো হইনি। সেখানে যা পড়লাম তাতে আমার সারা শরীর শিহরিত হয়ে উঠল। জানি না কে পড়ছে নাই লেখা। আপনি যদি ওর দলের কোনো পুলিশ হন তাহলে ক্ষমা আর দয়া ছাড়া আর কিছু চাইছি না। ভয়ে ভয়ে আর এভাবে কাটানো যায় না। আমার বোন গ্রামের বাড়ি থেকে যেদিন এলো আমার কাছে, সেদিনও ভাবিনি গায়ে সবাইকে মিথ্যে কথা বলে বেড়াতে হবে। শালার এই দুনিয়া কি যে অশান্তি আর বলে বোঝানো যাবে না। কতদিন হয়ে গেল ওরা আমার বোনকে তুলে নিয়েছে। আমার এসডি কার্ড থেকে সব কপি করে রেখে দিয়েছিল। আমি প্রথমে বুঝিনি, তারপর যখন প্রথম ওই রাকেশ লোকটার ছবি দেখি তখনই মনে পড়ে যায় এটা আমার কাজ। আমি সঙ্গে সঙ্গে বাড়ি এসে চেক করি, হ্যাঁ পেয়ে যাই কাজটা। কিন্তু আমার ছবি ব্যবহার খুনি করছে কেন? ঘুরে ঘুরে এতজনের সঙ্গে কাজ করি, কিন্তু এটুকু মনে থাকে কোন কাজ কার সাথে করেছিলাম। মনে পড়ে যায় ওর কথা। এককালে নাকি বড় আর্টিস্ট ছিল, এখন সারা দেহটা নকশা করে রেখেছে। ছেলেবেলায় খুন করে হাজতবাস হয়েছিল জুভেনাইল আর্টের জন্য, আবার এখন কেউ করছে এসব। কিন্তু ওই কাজ আমি ওদের সাথে করিনি। তাহলে পেল কি করে ছবি? আমার একটা বদ দোষ আছে বটে, ব্যাটারির বক্সে কার্ড রেখে দেওয়া। সেটাই কখনো ওর হাতে পড়েছে। আমি কার কথা বলছি সেটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে চিঠিটা লিখতে সাহস পাচ্ছি না। ওর অনেক লোক আছে পুলিশে, আমি সেই ভয়ে কিছু বলতে পারবো না, আর কিছু বলতে পারবো না। আমি বুঝছো না, সেদিন এসে আমার বোনকে তুলে নিয়ে গেল। ওকে না ফেরত পেলে আমার বেঁচে থেকেও লাভ নেই। ব্যাস, আর কিছু লেখা নেই। আমি আর অমর্ত্য চুপ হয়ে গেলাম একেবারে। ট্যাটু, এই ট্যাটু আমরা দেখেছি গ্লোব স্টুডিওতে সেই নাম না জানা লোকটার কাছে। অমর্ত্য বলল, শাওন, এবার ধরবো আসল অপরাধীকে। আমার সঙ্গে তোমার প্রথম অভিযান খুব একটা মন্দ গেল না, বলো? আমি যেন কথা বলতে পারছি না। চুপচাপ দৌড়ে দৌড়ে ওর সাথে বাইরে বেরিয়ে এলাম। অমর্ত্য একটা কল করে ব্যাকআপের জন্য বলে রাখলো অফিসারকে। গন্তব্য পাকা আছে, কিন্তু সমস্যা হলো জগাই বাবুর বোনকে আগে রেস্কিউ করতে হবে, তারপরে ট্যাটুওয়ালাকে ধরতে হবে। গ্লোব স্টুডিও আমাদের দুজনের চোখের বাঁ দিকে খানিকটা আড়াল করে দাঁড়িয়ে আছে। না না, আমরাই একটু আড়ালে আছি বই কি। অমর্ত্যর সঙ্গে কোনো অস্ত্র নেই। আমি বললাম, কোনো ওয়েপন ছাড়া যে চলে এলাম, আমাদের বিপদ হতে পারে। কিন্তু কিচ্ছু বিপদ হবে না, আমার কথার চেয়ে বড় অস্ত্র আর কিছু নেই। এমন সাহস পেলে বীরদের মতো ফাঁসির দড়িতে গলা দিতে পারি হেসে খেলে। মনে মনে অ্যাডভেঞ্চারের তুমুল বাসনা, আর সেই সাথে প্যান্টে কোনো মতে হিসু চেপে রাখার দৈরথে আমার অবস্থা এক কথায় নাজেহাল। যাই হোক, অনেক ভাট বকেছি, কিন্তু ওই ট্যাটুওয়ালা লোকটাকে আমার খুব একটা সুবিধার লাগেনি। আর ও একটা সিরিয়াল কিলার জানার পরে তো আরই লাগছে না। অমর্ত্য বলল, চুপচাপ থাকবে, নর্মাল থাকবে, কোনো রকম ওভার রিয়াক্ট করবে না। আমি কথা বলবো, তুমি ভয় পেলে আমার পেছনে লুকিয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, লুকিয়ে যাব। আমরা খুব স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে পৌঁছলাম স্টুডিওর সামনে। আগের দিনের দেখা ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, সেই খিটখিটে বয়স্ক লোকটা। আমাদের দেখে বলে উঠলেন, কি ব্যাপার আবার আপনারা? ওই খুনি তো ধরা পড়ে গেছে। হ্যাঁ, আমরাও শুনলাম। এখনো তার সাথে কথা বলা হয়নি, তবে আইসি আমায় বললেন ওই জগাই যে যে স্টুডিওতে কাজ করেছে সেসব স্টুডিওতে গিয়ে ওর ব্যাপারে ইনফরমেশন জোগাড় করতে, মানে যা যতটুকু হয় আর কি। আগেই বললাম তো, ওই জগাই আমাদের সাথে কাজ তেমন একটা করেনি। এবার যান। জাস্ট এইটুকু? যখন কাজ করেছে তখনকার যদি কিছু বলেন, কারণ আমায় রিটেন দিতে হবে স্যারকে।
মহা মুশকিলে পড়া গেল তো। বললাম তো আর কিছু নেই। এবার ভেতর থেকে সেই ট্যাটুওয়ালা লোকটা বেরিয়ে এলেন, নরম সুরে বললেন, আরে কি হলোটা কি? এই নিয়ে আবার চেঁচামেচি করছো কেন? আচ্ছা বলুন তো আপনি ঠিক কি জানতে চান? আচ্ছা দাঁড়ান, তার আগে বরং ভেতরে আসুন। বাইরে এভাবে দাঁড় করিয়ে এত কথা বলতে আমার ভীষণ খারাপই লাগে। আমরা চটি খুলে পাপুসে পা মুছে ভেতরে ঢুকলাম। দুটো প্লাস্টিকের টুলে দুজনে বসলাম। ভেতরে অনেক রকম ক্যামেরার জিনিসপত্র রাখা আছে, কয়েকটা বড় লাইট আর কয়েকটা ছোট স্টিকও রাখা আছে। দুটো কম্পিউটারে ফটোশপ চলছে। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, বলুন কি জানতে চান? ওই জগাইবাবুর ব্যাপারে। এই রে, ওনার পদবিটা জানা হয়নি। জগাই সাহা? হ্যাঁ, জগাই সাহা। আপনাদের স্টুডিওতে তার কাজকর্মের সময় এরকম পাগলাটে কিছু লক্ষ্য করেছিলেন? এই শাওন, তুমি লিখতে থাকো বলে আমার দিকে বাড়িয়ে দিল একটা ডায়েরি আর পেন। আমি অবাক হয়ে লিখতে লাগলাম। লোকটা বললেন, এমনিতে ঠিকঠাক, তবে একটু বেখেয়ালেই থাকতেন সব সময়। সাধারণ বাঙালি মানুষের থেকে বেশি কিছু বলে মনে হয় না। এরকম লোকেরা জেনারেলি মার্ডার করতে পারে না, তার উপর আবার অত বড় খুনের সিরিজ। তা ঠিক, তবে আপনার কি মনে হয় আমরা ভুল মানুষকে অ্যারেস্ট করেছি? না না, সে কথা বলতে চাইছি না, তবে ওই লোককে দিয়ে এরকমটা এক্সপেক্ট আমি করিনি। আচ্ছা, একটা অফ টপিকে কথা বলছি, কিছু মনে করবেন না। আপনার ট্যাটুগুলো দারুণ। সাধারণ মানুষ তো একটা দুটোতেই সন্তুষ্ট থাকে, কিন্তু আপনি একেবারে নিজেকে ভরিয়ে দিয়েছেন ট্যাটু দিয়ে। দেখলাম লোকটার চোখ দুটো চকচক করে উঠল। ভীষণ রকমের কোনো টপিক তুললে মধ্যবয়স্ক কাকুগুলো যেমন করে ওঠে ঠিক সেরকম। একটা চেয়ার টেনে নিয়ে বসে বললেন, আমি হলাম গিয়ে আর্টের সমজদার, বুঝলেন? আমার গায়ে যা যা ট্যাটু দেখছেন সব কটারই কোনো না কোনো মিনিং আছে মশাই। দেখুন না, এই যে এইটা হলো ভিয়েতনাম ওয়ারের রেফারেন্স। এই যে আমার বুকের বাঁ দিকে একটা হলো ফিনিক্স পাখির ছবি, অর্থাৎ আমি শেষ হচ্ছি না, আমি পড়ছি তবু মরছি না, আবার বেঁচে উঠছি। এই দেখুন আমার নাভির নিচেও এটা হলো। এই ব্যাস ব্যাস, আর নিচে দেখানোর কি দরকার বলুন? আপনি আর্টের লোক নন, সেটা বুঝতেই পারছি। আর্টে এসব লজ্জা টজ্জা রাখতে নেই, বুঝলেন? আমার তো পেছনেও দুটো ট্যাটু আছে। ওরে বাবা, সেই ট্যাটু কে দেখে? আরে কেউই না, মানে কেউ দেখে না আর কি। আমি দেখি ওই আয়না দিয়ে মাঝে মধ্যে। বিশ্বাস করুন, আমার হাসির চাইতে বেশি ভয় পাচ্ছিল। সালা মালটা পুদের ট্যাটু করে আয়না দিয়ে দেখে। এরকম সাইকো মাল যে এতগুলো খুন করতে পারে তার সপক্ষে আমি 15 নম্বরের নোটস লিখতে পারবো। আমার মাথা ভন ভন করে ঘুরছে এই পাগলের প্রলাপ শুনে। অমর তো চুপচাপ কিছুক্ষণ বসে রইল, তারপর বলল, আপনার নামটা জানা হলো না। বিনয় বড়াল। বিনয়বাবু, আপনার দাদাকে একটু ডাকবেন, তিনি যদি কিছু বলতে পারেন। আর আগের দিনের ওই বিট্টু বলে ছেলেটিকেও। ওদের থেকেও নোটস নেবেন? হ্যাঁ, জাস্ট একটা রুটিন হিসেবে। এই দাদা। ভদ্রলোক ভেতরে এলেন। এদিকে আমার হাড় কাঁপছে। সালা ভয় লাগে কখন পকেট থেকে মেশিন বের করে সোজা খুলে ফুটো করে দেয়। এইসব লোককে বিন্দুমাত্র বিশ্বাস নেই। ভেতরে এসে খিটখিটে লোকটা বসলেন। আমি বুঝতে পারছি অমর তো সময় কাটানোর যত রকম পারে চেষ্টা করছে। পুলিশ কি অন্য কোথাও হানা দিয়েছে নাকি? আমার সামনে ভদ্রলোক বসলেন। আমার হাত থরথর করে কাঁপতে চাইছে, কিন্তু কোনো মতে চাপা রেখেছি মনের ভাব। ভীষণ চিন্তায় পড়েছে যে। আবার সেই একই প্রশ্ন করতে লাগলো অমর্ত্য। আমি ধোঁয়া উঠিয়ে লিখে গেলাম কাগজে। এমন সময় একটা টেলিফোন এলো। সর্বনাশ! কেউ কিছু জানিয়ে দেবে নাকি আমাদের ব্যাপারে? ঠিক এমন সময় একটা স্টিক লাইটের পেছনে থাকা একটা জিনিস আমার চোখে পড়ল। জিনিসটা আর কিছুই নয়,
একটা বন্দুক। রিভলভার না পিস্তল বলার মতো জ্ঞান না থাকলেও বলবো ওটা রিভলভার হতে বাধ্য। তবু দুটোই আমাদের দুজনের খুলি উড়িয়ে দিতে পারে। জিনিসটা এমনি এমনি দেখতে পাইনি, উল্টো দিকের আয়না দিয়ে দেখেছি। না জানি খুনি এই আয়না দিয়ে কি না কি দেখে, তবে তার আয়না যে এই যাত্রায় আমার চিন্তাকে দীর্ঘায়িত করেছে সে নিশ্চিত। জীবন বাজি রেখে বসে আছি আর লিখছি, হালফাল যা শুনছি। ভদ্রলোক বললেন, দেখি কে ফোন করলো। আমি অমর্তর দিকে তাকালাম। দুজনে চোখে চোখে যা কথা বললাম তার মর্মার্থ এই যে এবার ওঠা উচিত। অমর্ত দাঁড়িয়ে বলল, তাহলে আজকে আসি। বিনয় বড়াল বললেন, কি হলো, বিট্টুর থেকে শুনবেন না? ভেবেছিলাম শুনবো, তবে আপনাদের দুজন সিনিয়রের থেকে যা শুনেছি তাই যথেষ্ট। আমরা তাহলে আজকে আসি, দরকার পড়লে আবার আসবো। বেশ বেশ, পারলে একটা ফোন করে আসবেন, কেমন? এই নিন আমার এই কার্ডটা। বলে অমর্ত হাত বাড়িয়ে কার্ড নিল, কিন্তু বিনয় তার হাত ছাড়লেন না। নিঃশব্দে একটা শয়তানি হাসি হেসে তাকিয়ে রইলেন। আমার এদিকে বুক কাঁপছে। কি হলো? লোকটা বুঝে ফেলল নাকি? কয়েকটা মুহূর্ত কাটল পিন পতন নিস্তব্ধতার সাথে। ফিক করে হেসে তিনি বললেন, পুলিশে আমার লোক সত্যি সত্যি আছে মিস্টার অমর্ত্য শিকদার। ব্যাস, যে জিনিসের ভয় করছিলাম তাই হলো। এতক্ষণে টেলিফোন বাজতে বাজতে কেটে গেছে। লোকটার হাত শটান চলে গেল পিছনে বন্দুকের দিকে। অমর্ত্য আমাকে অবাক করে প্যান্টের নিচে যেখান থেকে জুতো শুরু হয় সেই ফাঁক থেকে বের করে আনলো আরেকটা বন্দুক। সোজা তাক করে ধরে রাখলো বিনয় বড়ালের দুই ভুরুর মাঝখানে। জিনিসগুলো এত দ্রুত ঘটল যে আমি ঠিক কুলিয়ে উঠতে পারলাম না। তবে এই রেসে অমর্ত্য যে জিতেছে তা পরিষ্কার। লোকটার হাত এখনো জায়গা মতো পৌঁছায়নি। অমর্ত্য কঠিন স্বরে বলল, হাত 1 সেন্টিমিটার নড়লে ট্রিগার চিপে যাবে। বুঝেই গেছেন আমি কতটা ফাস্ট। মৃত্যু? আরে মশাই, ওই ভয় ফেলে এই খুনগুলো করতাম। আপনারা বোকাই রয়ে গেলেন, ধরলেন ওই জগাই না ভোঁদাই সাহাকে। দুষ, আমায় মারলে আপনার তো আরো ক্ষতি। ওই অফিসার যা খিস্তি করবে না। তাই বুঝি? তাহলে আপনার হাতের এই ট্যাটুর উপর যদি গুলি করি? ট্যাটু বিগড়ে তো যাবে সেলাইয়ের সময়, তখন? দেখলাম একটা মেয়ের মুখ, খুব মিষ্টি একটা মেয়ে, ঠিক যেন জ্যোৎস্নার মতো হাসছে সে। লোকটা আঁতকে উঠলেন। না না, ওই ট্যাটুর দিকে হাত বাড়াবেন না আপনি। সরান বন্দুকটা, সরান। আমি দিচ্ছি না হাত বন্দুকে, ঠিক আছে? আপনি দয়া করে ওটার কিছু করবেন না। সঙ্গে সঙ্গে বাইরে আওয়াজ পেলাম অনেকগুলো ফুটস্টেপের। স্পষ্ট বোঝা যাচ্ছে একদল মানুষ দৌড়ে দৌড়ে আসছে। অমর্ত্য বলল, চুপচাপ সারেন্ডার করুন আর নিজের দোষ স্বীকার করুন। আচ্ছা আচ্ছা, করছি। বলে দেখতে পেলাম লোকটা কোমরের দিকে হালকা করে হাত বাড়াচ্ছেন। আরে, নাটক করছিল তাহলে। ওখানে একটা ছুরির বাটে ততক্ষণে তার হাত পৌঁছে গেছে। আমি বুঝতে পেরেছি অমর্ত্য এটা খেয়াল করেনি, কিন্তু খেয়াল করে তো আর এভাবে বসে থাকা যায় না। আমি আমার হাতের পেনটা সোজা ঢুকিয়ে দিলাম লোকটার ডান চোখে। ও মা গো, ওরে বাবা! বলে প্রায় মৃত্যু চিৎকার দিয়ে ছুরি থেকে হাত সরিয়ে মাটিতে পড়ে গেলেন তিনি। চোখ দিয়ে অনবরত রক্ত বেরোচ্ছিল। লোকটার দাদা এইসব দেখে দৌড়ে বাইরে বেরোতে গিয়েই আটকা পড়ে গেলেন পুলিশের কাছে। আমি আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমি এভাবে একজনের চোখ নিয়ে নিলাম।
ওই রক্ত দেখে এবারে আমি নিজেই জ্ঞান হারালাম। যাই হোক, পরপর এতগুলো নতুন জিনিসপত্রের চোটে আমি একেবারে বিপর্যস্ত হয়ে গিয়েছিলাম। পরদিন সকালে অমর্ত্যর সাথে ওর ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছি আর শুনছি গতকালের কেস নিয়ে। সেটা আপনাদের ছোট্ট করে ব্যাখ্যা করে দেই। বিনয় বড়াল ধরা পড়েছে, তবে তার এতগুলো কার্ড থেকে কোনোভাবেই ওই ছবিগুলো পাওয়া যায়নি। শুধুমাত্র স্টুডিওর হয়ে জগাই সাহা যা যা ছবি তুলেছিল সেগুলোই আছে, বাড়তি কোনো ছবি সেখানে নেই। আমি খুব হতাশ হয়েছিলাম এটা শুনে। তবে অমর্ত্য বলল, চিন্তা করো না, খুনের কথা সে স্বীকার করেছিল আমাদের সামনে। আমি ফোন রেকর্ডার অন করেই ঢুকেছিলাম স্টুডিওতে। যাক, এবার একটু খুশি হওয়া গেল। লোকটা এককালে বড় আর্টিস্ট হওয়ার স্বপ্ন দেখত, তবে ওর পছন্দ ছিল যত সব বিদেশি রক্তারক্তি আর্ট। ওই করতে গিয়ে একবার নাকি ছেলেবেলায় পাশের বাড়ির 2 মাসের বাচ্চাকে কেটে কিসব আর্ট বানিয়ে জেলে গিয়েছিল। তবে সেখান থেকে ছাড়াও পেয়ে যায়। তারপর ট্যাটু ছাড়াও আরও নানান চর্চা করে শেষমেশ এই পথে ঢোকে। মূলত এটা তার দাদা চালাতেন। ভাইয়ের স্বপ্ন ছিল ট্যাটু পার্লার বানানোর। জীবনে যেহেতু কিছুই ঠিকমতো এগোচ্ছিল না, তখন সে নিজের বেস্ট আর্ট হিসেবে বেছে নিয়েছিল এই খুনগুলোকে। একটা মানুষকে কিডন্যাপ করে মেরে তাকে হুবহু ছবির মতন করে তুলে যে কি আর্ট তৈরি হচ্ছে সে আমার জ্ঞানের বাইরে। মাঝখান থেকে বলির পাঠা হলো জগাই সাহা। তার ম্যাটেরিয়াল চুরি করে সেখানে যাদের যাদের ছবি ছিল তাদের সবার ঠিকুজি কুষ্টি বের করেছিল সে। তারপর সেখানে যারা যারা চিট করে, অর্থাৎ নিজের পার্টনারকে ঠকিয়ে পরকিয়া কিংবা অন্য সম্বন্ধে যুক্ত থাকে, তাদের টার্গেট করে। অমর্ত্য জানালো, লোকটা বিয়ে করেছিল কিছু বছর আগে। সেই সময় প্রায় মাঝে মাঝেই পাত্তা থাকতো না ওর। বাড়ি ফিরতো না কয়েক মাস, জাস্ট কোনো খবর নেই। হঠাৎ একদিন বাড়ি ফিরে শোনে ঘরে খুব হাসাহাসির শব্দ। তারপর নিজের ঘরে উঁকি মেরে দেখতে পায় ওর খাটে বউ একটা আননোন ছেলের সঙ্গে। কি অবস্থায় দেখেছে সেটা আর বললাম না। সেই শখ পেয়ে মোটামুটি ভায়োলেন্ট হয়ে যায়। ওর বউ ওকে ছেড়ে ওই টাইমেই চলে যায় এবং তারপর আর কোনো খবর জানা যায়নি। তবে শোনা গেছে ওর বউকে নাকি কেউ মার্ডার করেছে। এবার এটার সাথে ওর যোগ আছে কিনা জানি না। মালটা হাতে বউয়ের ট্যাটু করে রেখেছে, ওটা এখনো তোলেনি। কালকে দেখলে না ওই ট্যাটুটা নিয়ে কেমন ভালনারেবল হয়ে গিয়েছিল? আসলে ওটা ওর একটা সিকনেস হয়ে গেছে, তাই খুঁজে খুঁজে এই ধরনের মানুষদের খুন করেছে। বাপরে, লোকটা খুন করার জন্য রিসার্চ করেছে? হ্যাঁ, তা তো বটেই। ওর পুরনো একটা ট্যাটু স্টুডিও থেকে পাওয়া গেছে জগাই সাহার বোনকে। আমরা যে টাইমে ওখানে বকবক করছিলাম তখন পুলিশ তার কাজ করছিল। ওই বিট্টু ছেলেটাকে পাওয়া গেছে জগাইবাবুর বোনের পাহারাদার হিসেবে। আরো কয়েকটা লোককে ধরা হয়েছে। সবকিছু বিনয় বড়াল একা করছিল না। তোমার মনে আছে সেদিন, মানে জগাই সাহার বাড়ি যাওয়ার সময় বিট্টু খালি ভুল পথ বলছিল? হ্যাঁ, মনে আছে। ওটা ইচ্ছে করেই বলেছে যাতে আমাদের ওর বাড়ি যেতে লেট হয়, আর সেই মোমেন্টে ওকে নিয়ে বেরিয়ে যেতে পারে বিনয় বড়াল। একেবারে পাকা প্ল্যান। কিন্তু এটা জানলে বিনয় আমাদের জগাইয়ের অ্যাড্রেস দিল কেন? অন্য কারো থেকে পেয়ে গেলে কখন যে হানা দেব সেটা কি জানতে পারবে সে? ও বরং ভগবানকে মিষ্টি খাওয়াবে যে আমরা আগে ওর স্টুডিওতে গিয়েছিলাম, না হলে তো কখন কেস সলভড। যাক, তাহলে প্রথম কেস এখানেই শেষ হলো। আর পুলিশের মধ্যে ওর লোক কে ঢুকে বসে আছে সেটা জানা গেছে? না, জানা যায়নি। ওই কারণেই তো জগাইবাবু আমায় বলতে ভয় করছিলেন। উনি আমায় শুধু ফিসফিস করে বলেছিলেন ওনার বাড়ি সার্চ করতে, ওখানে মেসেজ আছে। ও, তাই তুমি সোজা ওনার বাড়ি গিয়েছিলে? বাহ, এবার বুঝলাম। বাট ইউ শুড গেট আ কমপ্লিমেন্ট অ্যাট লিস্ট ফর ইউর ব্রেভারি। যেভাবে অমন ক্রুশিয়াল মোমেন্টে তুমি চোখে ছুরি মারলে, ও চুমু। আমি লজ্জা পেয়ে হালকা হেসে বললাম, ওটা তো মারতেই হতো,
এবার মালটা এক চোখ দিয়ে পাছার ট্যাটু দেখবে। এক চোখ দিয়ে পাছার ট্যাটু দেখবে? তুমি পারো বটে শাওন। শুনছিলেন ছবি আলখনি। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। ডিটেকটিভ অমর্ত্য শিকদারের ভূমিকায় দেবাঞ্জন মুখার্জি। বিভিন্ন চরিত্রে সৌরভ সাহা, বর্ণালী, খুশি, তনুশ্রী, প্রিয়নাথ মুখোপাধ্যায়, সুপ্রজা, সৌমিক, দিব্যেন্দু গোস্বামী, দিব্যেন্দু দাস, বুবাই, দীপম এবং আমি অভিক। শব্দ সংযোজন দেবরাজ দে। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। এই সত্যি করে বলবেন আপনারা গল্পটা হেসেছিলেন তো? কমেন্টে জানাবেন, না হলে কিন্তু আমরা লেখককে খুব আচ্ছা করে একদম ধোলাই দেবো, একদম বাংলা ধোলাই দেবো। হ্যাঁ, এবং কমেন্টে জানাবেন তো যে গল্পে কোথায় কোথায় কী কী অসঙ্গতি ছিল। তাহলে আমরা কিন্তু এই ব্যাপারেও কমপ্লেন করব এবং আমরা সেই রকমভাবে আপনাদের জন্য একেবারে তৈরি করব। একেবারে একদম নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ফোড়ন টোড়ন যা আছে সব দিয়ে একদম ভালোভাবে 5 মিশেলি তরকারি হোক কিংবা ইলিশ মাছ বা চিংড়ি মাছের ঝোল হোক, একদম ভালো করে রান্নাবান্না করব। আপনারা জানাবেন, সঙ্গে সঙ্গে কমেন্ট করুন এবং জানান যে কি কি আপনাদের চাই, কি কি মশলা চাই। সেই রকম মশলা দেওয়া গল্প হবে। এবং তারপরে যদি সেই সব গল্পে ভিউ কম আসে তাহলে তো আমাদের একেবারে ডাউন হয়ে যায়, একেবারে কনফিডেন্স একদম নিচে চলে আসে। সেইটা যেন করবেন না প্লিজ। হ্যাঁ, গল্প শুনতে থাকুন, থ্রিল সার্জারের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন, কারণ আমাদের কলকাতা শহর কিংবা পশ্চিমবঙ্গ খুব একটা সেফ নয় মামা। চললাম, কেস খেতে পারি।